ও হোস্ট করা আছে, অসুবিধা নেই, আপনি শেয়ার করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, শেয়ার করা যাবে, সমস্যা শেয়ার করা যাবে। তা আপনার ক্লাসগুলোতে একটু রেসপন্স করেন, হ্যাঁ, যেহেতু এটা ক্লাসগুলোতে যেহেতু অনলাইন ক্লাস, এই জন্য যদি রেসপন্স করেন তাহলে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। আর আমরা আপনাদের যে কোর্স কন্টেন্ট দিয়েছি, এই কোর্স কন্টেন্ট অনুযায়ী আমরা আলোচনা করে যাবো, কোর্স কন্টেন্ট অনুযায়ী। যেমন বা এই কোর্স কন্টেন্টের বাইরেও আমরা আরো কিছু এডিশনাল টপিক গুলো আলোচনা করবো, এইগুলো এবং এই টপিক গুলো আপনাদেরকে আমরা বলে দিব। যেমন আজকে আমাদের কোর্স কন্টেন্টে ফান্ডামেন্টাল অফ কস্টিং ছিল। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে আপনাদের? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা। জি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করেন না, যেহেতু অনলাইন ক্লাস, তো কারণ ক্লাসটা ইন্টারেক্টিভ হলে ভালো। আর আপনাদের এক্সাম গুলো হয়তো মনির ভাই বলে দিবে, এটা এমসিকিউ বেসড এক্সাম হওয়ার পসিবিলিটি বেশি, হ্যাঁ? এটা হয়তো আপনাদেরকে ইনফর্মই করা হয়েছে অলরেডি। আচ্ছা, আমরা আজকে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব, যে হোয়াট ইজ কস্টিং, দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। যে আমরা কি হতে যাচ্ছি, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হতে যাচ্ছি, তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্যগুলো কি কি, এটা আমরা দেখবো। ক্লাসিফিকেশন অফ কস্ট, আমরা কস্টের ক্লাসিফিকেশন গুলো নিয়ে আলোচনা করব। কস্টের ক্লাসিফিকেশন গুলো বলা হচ্ছে, ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন বা প্রফিট মেজারমেন্ট পার্সপেক্টিভে কস্টকে ক্লাসিফিকেশন করা হয়। ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং পার্সপেক্টিভে কস্টকে ক্লাসিফিকেশন করা হয়। কন্ট্রোল পার্সপেক্টিভে কস্টকে ক্লাসিফিকেশন করা হয়। আচ্ছা, দেখেন আইসিএমএবি, আইসিএমএ, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কস্টিং এর একটা ডেফিনিশন দিছে, বলতেছে টেকনিক অ্যান্ড প্রসেস অফ অ্যাসার্টেনিং কস্ট। কস্টিং হলো কি, যে কোনো কিছুর কস্ট নির্ধারণ করাটাকেই বলা হচ্ছে কস্টিং। দেখেন, বাট this is reasonable definition. To elaborate on this, costing can also be defined as a systematic process for determining the unit cost of output produced or service rendered. অর্থাৎ আমরা একটা ইউনিট তৈরি করতে আমাদের কি পরিমাণ কস্ট ইনকার হচ্ছে, বা একটা সার্ভিস প্রদান করতে আমাদের কি পরিমাণ কস্ট ইনকার হচ্ছে, দ্যাট ইজ কল কস্টিং। দ্যাট ইজ কল কি, কস্টিং, হ্যাঁ। আচ্ছা, কস্টিং ইনভলভস অ্যানালাইজিং দ্য এক্সপেন্ডিচার ইনকার ইন ম্যানুফ্যাকচারিং আইটেম অর রেন্ডারিং এ সার্ভিস। এখানে কিন্তু আমরা যে কস্ট ডিটারমাইন করতেছি, একটা ইউনিট তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকার হচ্ছে, বা একটা সার্ভিস প্রোভাইড করতে কি পরিমাণ কস্ট ইনকার হচ্ছে, যেমন ইউনিটের ক্ষেত্রে যে জিনিসটা, আমি কিন্তু এখানে অ্যানালাইসিস করতে পারতেছি যে এই ইউনিটের ক্ষেত্রে কি কি এক্সপেন্ডিচার ইনভলভ আসছে, হ্যাঁ। এটা কস্টিং এর ডেফিনিশনটা দেওয়া হচ্ছে। অবজেক্টিভ কি, দেখেন কস্টিং এর উদ্দেশ্য কি, বলা হচ্ছে অ্যাসার্টেইন অফ কস্ট। কস্টিং এর উদ্দেশ্য হলো কি, এটা হলো প্রথম উদ্দেশ্য। দেখেন বলা হচ্ছে ascertainment of cost is the first and most important objective of costing। অর্থাৎ একটা প্রোডাক্টের
প্রাইস নির্ধারণ বা একটা ইউনিটের প্রাইস নির্ধারণ করা হলো কি কস্টিং এর মেইন উদ্দেশ্য। দ্য এইম ইজ টু ডিটারমাইন দ্য কস্ট অফ ইস প্রোডাক্ট প্রসেস অর অপারেশন। প্রোডাক্ট হতে পারে, প্রসেস হতে পারে, বা অপারেশন হতে পারে, অ্যান্ড টু ইনশিওর দ্যাট অল এক্সপেন্স আর অ্যাবজর্ব ইনটু দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট। অল এক্সপেন্স মানে সবগুলো কস্ট আমার চার্জ করা আছে কিনা কস্ট অফ দ্য প্রোডাক্টের মধ্যে, কস্ট অফ দ্য প্রোডাক্টের মধ্যে সবগুলো কস্ট আমার চার্জ করা হয়েছে কিনা। যেমন আমরা বিভিন্ন কস্টিং এর মেথড গুলো নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকে জানেন যে মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। যেমন অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা যখন একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করব বা প্রোডাক্টের কস্ট নির্ধারণ করব, দেখবেন এর মধ্যে আমার কিন্তু ফিক্সড ওভারহেড কস্ট গুলো চলে আসবে, বা ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো কিন্তু আমার কি ইউনিট কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা এই জন্য এটাই বলতেছে যে কস্টিং এর উদ্দেশ্য কি, কস্টিং এর উদ্দেশ্য হলো একটা ইউনিটের কস্ট নির্ধারণ করা। এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার ওয়াল এক্সপেন্ডিচার কানেক্ট মানে যে খরচগুলো কানেক্টেড উইথ দ্য ইউনিট, এই কস্টগুলো এটা চার্জ করা হয়েছে কিনা, এটাও কস্টিং এর একটা উদ্দেশ্য। দ্য টেকনিক্স অ্যান্ড প্রসেস অফ কস্টিং ইউজ কস্ট কন্ট্রোল। আচ্ছা, অ্যাসার্টেনিং কস্ট অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। মানে একটা প্রোডাক্টের কস্ট নির্ধারণ এটা সাফিসিয়েন্ট না। ন্যাচারালি ইট ইজ নট এনাফ বিকজ ইট ইজ দ্য কস্ট দ্যাট ডিটারমাইন দ্য সেলিং প্রাইস অ্যান্ড ইন টার্ম দ্য প্রফিটেবিলিটি। দেখেন, আচ্ছা, কারণ শুধুমাত্র কস্ট নির্ধারণ না, কারণ আপনার কস্টের পরে কিন্তু আপনার প্রোডাক্টের সেলিং প্রাইসটাও ডিপেন্ড করতেছে। মানে কস্টিং এর ক্ষেত্রে যে আমরা শুধুমাত্র একটা প্রোডাক্টের কস্ট নির্ধারণ করতেছি, দিস নট এনাফ। কারণ এই কস্টিং এর সাথে আমার প্রোডাক্টের সেলিং প্রাইসও কি নির্ধারণ করতেছি। কারণ আমরা যে একটা ইউনিটের যখন কস্ট নির্ধারণ করি, এই ইউনিটের কস্টের সাথে আমরা একটা পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করি, সেলিং প্রাইস নির্ধারণ করি না? জি। আমরা যে ইউনিটের কস্ট নির্ধারণ করি, এই কস্টিং এর সাথে আমরা একটা পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে সেলিং প্রাইস নির্ধারণ জি। করি। এই জন্য এই জায়গাটা বলা হচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু থিওরিক্যাল, পরে যখন আমরা ক্লাসগুলো নিয়ে আলোচনা করব এগুলো ম্যাথমেটিক্যাল পোর্শন গুলোই বেশি থাকবে। আচ্ছা, as such the norm that everyone attempts to allow is the lower the cost the greater to profit। মানে আপনি যদি ইউনিট কস্ট যত কমাইতে পারবেন ততই কিন্তু আপনার কি হবে, প্রফিট বাড়বে। যেমন আমাদের দেখবেন যে মিনারেল ওয়াটার যে কোম্পানিগুলো আছে, এরা কিন্তু চেষ্টা করে যে ওদের প্রোডাক্টের ইউনিট কস্টটাকে কমানোর জন্য। এটা রিজনটা, ওরা না, যে কোনো কোম্পানি এটা চেষ্টা করে। এটা রিজনটা কি, যাতে ওরা মোর প্রফিট জেনারেট করতে পারে। বুঝছেন? ওরা যদি 50 পয়সাও কমাইতে পারে, দেখবেন যে, কারণ ওদের তো হিউজ কোয়ান্টিটি অফ ইউনিটস বিক্রি হয় এই। স্যার বুঝতে পারি না নেটওয়ার্ক কি ডিস্টার্ব? আচ্ছা, আমি যেটা বললাম যে মোস্ট অফ দ্য কোম্পানি টার্গেট কি থাকে, যে প্রোডাক্টের বা ইউনিটের কস্টটাকে কমানোর জন্য। যেমন আমরা কি বললাম যে মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার, যে যে সমস্ত কোম্পানি মিনারেল ড্রিঙ্কিং ওয়াটারের বোতলগুলো যারা বিক্রি করে, তাদের টার্গেট থাকে কি ওটার প্রোডাক্টের কস্টটা কমানোর জন্য। আমি বলতেছিলাম যে ওরা যদি 0.5-ও কমাইতে পারে ওই প্রোডাক্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করতে পারে। এই জন্যই বলা হচ্ছে, যেমন এই জন্য এটা বলা হচ্ছে দ্য লোয়ার দ্য কস্ট দ্য গ্রেটার টু প্রফিট। আচ্ছা, টু ফুলফিল দ্য আন্ডারলাইং আইডিয়া বিহাইন্ড দ্য নর্ম ইট ইজ ইম্পর্টেন্ট টু কন্ট্রোল দ্য কস্ট সো অ্যাজ টু রিডিউস দ্য কস্ট অফ প্রোডাক্ট অর সার্ভিস। আচ্ছা, এটার পিছনে আরেকটা লজিক হলো কি, যে আপনাকে কস্টের পরে কন্ট্রোলও থাকতে হবে। কস্টের পরে কন্ট্রোল মানে, কস্টের পরে কন্ট্রোল বলতে আপনি যদি মনিটরিং না করেন, দেখবেন একটা ইউনিট তৈরি করতে যে পরিমাণ র মেটেরিয়াল রিকোয়ার্ড তার চেয়ে বেশি পরিমাণ র মেটেরিয়াল ইউজ করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার প্রোডাক্টের বা ইউনিটের কস্ট বেড়ে যাবে না? সেক্ষেত্রে আমার প্রোডাক্টের বা ইউনিটের কস্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে কস্টিং এর একটা অবজেক্টিভ হলো কন্ট্রোল থাকতে হবে, আপনার সুপারভিশন থাকতে হবে, আপনার মনিটরিং থাকতে হবে। এটা বলা হচ্ছে। আচ্ছা, এই জন্য দেখেন এই সুপারভিশন বা মনিটরিং এর জন্য বাজেট আর প্রিপেয়ার, বাজেট তৈরি করা, স্ট্যান্ডার্ড আর এস্টাবলিশড, অ্যাকচুয়ালস আর অ্যাসার্টেন, এন্ড দেন এ কম্প্যারিজন ইজ মেড। মানে আপনি ডিউরিং দ্য পিরিয়ডে 1 লাখ ইউনিট উৎপাদন করতে যাচ্ছেন, তাহলে 1 লাখ ইউনিট উৎপাদন করতে আপনার কি পরিমাণ কস্ট ইনকার হবে, দ্যাট ইজ কল কি বাজেট। এবং স্ট্যান্ডার্ড কিন্তু একক ইউনিট নিয়ে কাজ করে। দেখবেন আমরা স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড হলো একক ইউনিট নিয়ে কাজ করে, যে একটা ইউনিট তৈরি করতে আমার কি পরিমাণ কস্ট ইনকার হতে পারে। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ডিটারমাইন করি, যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে 10 টাকা ইনকাট হবে, তাহলে 1 লাখ প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকাট হবে।
আচ্ছা, অ্যাকচুয়াল আর অ্যাসার্টেন, অ্যাকচুয়াল নির্ধারণ করা হয় অ্যান্ড দেন আ কম্পারিজন ইজ মেড। বাস্তবে দেখলেন একটা ইউনিট তৈরি করতে 10.5 লাগছে, তাহলে 0.5 যে লাগলো, এটা রিজনটা কি, এটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, ইফ এনি ডেভিয়েশন বিটুইন দ্য অ্যাকচুয়াল অ্যান্ড বাজেট অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ইজ আইডেন্টিফাইড, কারেক্টিভ মেজার্স আর টেকেন। তখন আমাকে কি করতে হবে, কারেক্টিভ মেজার্সটা নিতে হবে। দিস হেল্পস টু কন্ট্রোল দ্য কস্ট এন্ড enables managers to earn more or reduce the selling price। আচ্ছা, এটা আপনাকে হেল্প করবে, হ্যাঁ, কস্টটাকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, গাইডলাইন্স ফর ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্টকে দিক নির্দেশনা দেয়। কস্টিং ইজ এ ফেথফুল সার্ভেন্ট ফর ম্যানেজার্স উইদিন এন অর্গানাইজেশন। দেখেন কথাটা কি বলতেছে, এটা একটা ফেথফুল সার্ভেন্ট হিসেবে, এটা ইটস ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং ফ্রম অল প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ। এটা ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হেল্প করে। যেমন আমরা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আলোচনা করব, বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, যে আপনার কোম্পানিকে কতগুলো নাম্বার অফ ইউনিট বিক্রি করতেই হবে যাতে আপনার নো প্রফিট নো লস হয়। তাহলে এটা আমাদের কি করতেছে, একটা নির্দেশনা দিচ্ছে না, ম্যানেজমেন্টকে একটা নির্দেশনা দিচ্ছে না, যে আপনাকে এতগুলো নাম্বার অফ ইউনিট কি করতে হবে, বিক্রি করতে হবে অ্যাটলিস্ট ব্রেক ইভেন পয়েন্টের উপরে। এবং এর উপরে যদি আপনার নাম্বার অফ ইউনিট বিক্রি করতে পারেন তাহলে আপনার কি থাকবে, প্রফিট থাকবে। এই জন্যই বলা হচ্ছে যে কস্টিং আমাকে কি দিচ্ছে, একটা নির্দেশনা দিচ্ছে। Cost data obtained from costing enable managers to strive toward efficiency। এটা আপনাকে হেল্প করে ইফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য ফর দ্য হোল অর্গানাইজেশন। Cost data provides organizational guidelines for various managerial decision making। আপনার বিভিন্ন ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনার কস্টিং রিলেটেড ডাটা লাগবে, কস্টিং রিলেটেড ডাটা লাগবে। কস্টিং রিলেটেড ডাটা ছাড়া আপনি ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং নিতে পারবেন না। আর আপনি একটা প্রোডাক্ট মার্কেটে কত টাকা বিক্রি করলে এটা পাবলিক খাবে, এটাও কিন্তু এই এই প্রোডাক্ট বিক্রি করলে কত, এটাও ডিপেন্ড করবে কি আপনার কস্ট রিলেটেড ডাটার উপর ডিপেন্ড করবে। দ্য ইউজ অফ কস্ট ডাটা ক্যান গাইড দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্ট লাইন, লিড টু দ্য আইডেন্টিফিকেশন অফ আনইউজ ক্যাপাসিটি এন্ড হাইলাইট এক্সপানশন অপরচুনিটিস। এগুলো আপনাকে হেল্প করবে। আপনার আনইউজ ক্যাপাসিটি যদি থাকে, যে আপনার যে পরিমাণ ক্যাপাসিটি আছে দেখা যাচ্ছে ওই পরিমাণ ক্যাপাসিটি ইউজ হচ্ছে না, তাহলে আপনি ওইটা ইনক্রিজ করার জন্য আপনি কি করতে পারেন, এটা ইনক্রিজ করার জন্য আপনি হয়তো বা যেটা আনইউজড রয়েছে এটা আরেকজনকে দিতে পারেন, সাবলেট হিসেবে সাবলেটের মধ্যে দিতে পারেন। তাহলে সাবলেটের মধ্যে দিয়ে তার কাছ থেকে আপনি একটা ইনকাম জেনারেট করে নিতে পারেন, এটা হইতে পারে। ঠিক আছে। স্যার, স্ট্যান্ডার্ড কস্ট আর অ্যাসার্টেন কস্টের মধ্যে পার্থক্য কি স্যার? আবার বলেন, স্ট্যান্ডার্ড কস্ট আর আর অ্যাসার্টেন কস্ট? আচ্ছা, অ্যাসার্টেন কস্ট না, অ্যাসার্টেন মানে নির্ধারণ করা, অ্যাসার্টেন মানে কি নির্ধারণ করা, ডিটারমাইন করা। আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্ট, এটা অ্যাসার্টেনটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটা ই না। স্ট্যান্ডার্ড কস্টিং সম্পর্কে আমাদের আলোচনা আছে। স্ট্যান্ডার্ড কস্টিং যেটা বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হলো একক ইউনিটকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, একক ইউনিটকে রিপ্রেজেন্ট করে। যেমন আপনি একটা কলমের কস্ট নির্ধারণ করতে যাচ্ছেন, আপনি কিন্তু একাধিক না, 1 লক্ষ কলম না, একটা কলমের কস্ট নির্ধারণ করতে যাচ্ছেন। তাহলে এই একটা কলম তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকার হয়, ঠিক আছে, একটা কলম তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকার হয়, দ্যাট ইজ কল স্ট্যান্ডার্ড কস্ট। বুঝতে পারছি কিনা? ও, মানে জি, একক স্ট্যান্ডার্ড কস্টিং অলওয়েজ রিপ্রেজেন্ট থ্যাংক ইউ। এ সিঙ্গেল ইউনিট, হ্যাঁ। আচ্ছা, দেখবেন আমরা স্ট্যান্ডার্ড কস্টিং সম্পর্কে আরো ডিটেলস পাবো, ঠিক আছে। বা ওই যে ফার্নিচার, হ্যাঁ, যারা ফার্নিচার, যেমন হাতিল, ঠিক আছে, ওরা কি করে বিভিন্ন ফার্নিচার আইটেম বিক্রি করে না, ঠিক আছে, ফার্নিচার আইটেম বিক্রি হয়, তা ওদের হয়তো বা জি, ধরেন একটা কম্পিউটার টেবিল তৈরি করতে, জি, কি পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, ঠিক আছে, জি, একটা কম্পিউটার টেবিল তৈরি করতে কি পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, একটা কম্পিউটার টেবিল তৈরি করতে কি পরিমাণ লেবার লেবার আওয়ার ইনভলভ, বা কি পরিমাণ লেবার কস্ট ইনকার, একটা কম্পিউটার টেবিল তৈরি করতে কি পরিমাণ ওভারহেড কস্ট ইনভলভ, দ্যাট ইজ কল স্ট্যান্ডার্ড কস্টিং। আমি ও, ধরলাম একটা কম্পিউটার টেবিল তৈরি করতে আমার 10,000 টাকার কাঠ লাগে, আমি ধরে নিলাম, তাহলে 1 লাখ ইউনিট জি, তৈরি করতে আমার কি পরিমাণ উড লাগবে, এটা দ্যাট ইজ কল স্ট্যান্ডার্ড কস্ট। ও, বুঝতে পারছি? আচ্ছা। জি, থ্যাংক ইউ। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, আমরা যে অবজেক্টিভ নিয়ে আলোচনা করলাম না, এই অবজেক্টিভের মধ্যে অনেক পয়েন্টই আছে, কিন্তু দিস ইজ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বুঝছেন। আমরা যে অবজেক্টিভ নিয়ে আলোচনা করলাম, কস্টিং এর অবজেক্টিভটা,
এর মধ্যে বেশ কিছু পয়েন্টই বলা আছে, দিস ইজ দ্য পার্ট অফ কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কস্টিং এর কনসেপ্টটা ন্যারো ন্যারো সেন্স ইউজ হয়েছে, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কনসেপ্টটা এটা ইউজ করা হয়েছে ইন ব্রডার সেন্সে। আর বলি কস্টিং এর যে কনসেপ্টটা এটা ন্যারো সেন্সে ইউজ করা হয়েছে। কস্টিং এর মেইন কনসেপ্ট কি, আমার প্রোডাক্টের কস্ট ডিটারমাইন করা। এবং প্রোডাক্ট মানে কস্টিং এর মেইন কনসেপ্ট হলো আমার প্রোডাক্টের কস্ট ডিটারমাইন করা, বা ইউনিটের কস্ট ডিটারমাইন করা, বা কোনো একটা প্রসেসের কস্ট ডিটারমাইন করা, বা কোনো একটা অ্যাক্টিভিটির কস্ট ডিটারমাইন করা। এবং এই কস্টটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, এইটুকু হলো কস্টিং এর মেইন কনসেপ্ট। কিন্তু শুধু তো কস্ট ডিটারমাইন করলেই হবে না, আপনাকে ম্যানেজারিয়াল ডিসিশন মেকও তো করতে হবে। তো ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর ইস্যুটা আলোচনা করা আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ। ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের কিছু টুলস এন্ড টেকনিক ইউজ করতে হয়। টুলস এন্ড টেকনিক ইউজ করতে হয়, যেমন একটা প্রোডাক্ট আপনি কত মূল্যে বিক্রি করবেন, দিস ইজ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, দিস ইজ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। কতগুলো ইউনিট বিক্রি করলে আপনার ওই প্রোডাক্ট থেকে লস হবে না, দিস ইজ দ্য পার্ট অফ কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তার মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এরিয়াটা কি বর্ডার। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা পড়ে যাই, হ্যাঁ। দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দ্য মেইন পারপাস অফ কস্ট অ্যাকাউন্টিং ইজ টু অ্যানালাইজ, ক্যালকুলেট অ্যান্ড কন্ট্রোল কস্ট ইন অ্যান অর্গানাইজেশন। দেখেন, কস্টিং এর মেইন উদ্দেশ্য কি, অ্যানালাইজ করা, ক্যালকুলেট করা এন্ড কন্ট্রোল cost in an organization. While on the other hand, the central purpose of management accounting is to provide non-financial and financial information. Non-financial and financial information. ফিগার রিলেটেড যে ইনফরমেশন গুলোকে, এগুলোকে বলা হবে কি ফিগার রিলেটেড ইনফরমেশন, এগুলো ফিনান্সিয়াল ইনফরমেশন। আর যেখানে ধরেন যে ফিগার মানে ফিনান্সিয়াল ডাটা থাকবে না, যেখানে ফিনান্সিয়াল ডাটা থাকবে না সেগুলোকে বলা হয় নন ফিনান্সিয়াল ইনফরমেশন, টু অ্যাসিস্ট ইন প্ল্যানিং, ডিসিশন মেকিং এন্ড কন্ট্রোল। ভাইয়া চার্টটা দেখা যাচ্ছে না, একটু চারটা আমরা, স্ক্রল। হ্যাঁ আমরা স্ক্রল করবো। আমরা আমরা তো এই লাইনটাতে আছে আপু, আমরা এই লাইনটাতে আছে, স্ক্রল করবো, আমরা স্ক্রল করবো। আমরা তো এই লাইনটাতে আছে, ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে। আচ্ছা, কম্পারিজন কস্ট অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখানে অনেকগুলো পার্থক্য রয়েছে, আমরা কিছু কি পার্থক্য পড়ে যাব। মিনিং, কস্ট অ্যাকাউন্ট বলতে কি বোঝানো হয়, কন্ট্রোল অ্যান্ড ক্যালকুলেশন অফ কস্ট ইনসাইড দ্য অর্গানাইজেশন। দেখেন আমার অর্গানাইজেশনের কস্ট ক্যালকুলেশন অ্যান্ড কন্ট্রোল, এটা কস্টিং বলতে বোঝানো হচ্ছে। প্রভিশন অফ নন ফিনান্সিয়াল অ্যাজ ওয়েল এজ ফিনান্সিয়াল ইনফরমেশন ফর দ্য পারপোজ অফ ডিসিশন মেকিং অ্যাট দ্য ম্যানেজারিয়াল লেভেল। ম্যানেজমেন্ট কস্টিং আমাদের কি দিচ্ছে, মানে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তারা কি করে, শুধুমাত্র কস্টিং রিলেটেড ডাটা নিয়ে কাজ করে না, বা শুধুমাত্র ফিনান্সিয়াল ডাটা নিয়ে কাজ করে না, তারা ফিনান্সিয়াল আর নন ফিনান্সিয়াল ডাটা নিয়ে কাজ করে, এবং তারা ম্যানেজারিয়াল লেভেলে কাজ করে, এবং এটা ডিসিশন মেকিং এ, কোম্পানিকে ডিসিশন মেকিং এ হেল্প করে, এটাই বলা হচ্ছে। ইনফরমেশন টাইপ, দ্য ফোকাস ইজ প্রাইমারিলি অন ইনফরমেশন রিলেটেড টু কস্ট। কস্টিং এর ক্ষেত্রে মেইন ফোকাস হলো কস্ট রিলেটেড ইনফরমেশন। আর এখানে ইনফরমেশন টাইপ বোথ ফিনান্সিয়াল এন্ড নন ফিনান্সিয়াল ইনফরমেশন ফর মেকিং ডিসিশন স্ট্র্যাটেজিকলি। ফিনান্সিয়াল আর নন ফিনান্সিয়াল, আপনার কোনো কারণে প্রোডাক্টের কস্ট বেড়ে যেতে পারে। তো বেড়ে গেলে প্রোডাক্টের কস্ট বিভিন্ন কারণে বাড়তে পারে, যেমন ইনফ্লেশনের কারণে বাড়তে পারে, স্কারসিটি অফ রিসোর্সের কারণে বাড়তে পারে। তার মানে দিস আর নট ফিনান্সিয়াল, এগুলো নন ফিনান্সিয়াল। তাহলে এই জিনিসগুলো যে এই যে 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 পয়েন্টগুলো বললাম, এগুলো কি আপনার কন্ট্রোলের মধ্যে ছিল? এগুলো কিন্তু আপনার কন্ট্রোলে ছিল না, ঠিক না? তার মানে এগুলো নন ফিনান্সিয়াল। তার মানে যদি কোনো কারণে কস্টটা বেড়ে যায়, যদি এই ইস্যুগুলোর কারণে, তাহলে এটা আবার একসেপ্টেবল, গ্রহণযোগ্য হবে, হ্যাঁ। এটা বলা হচ্ছে, এটা এই জিনিসগুলো আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিসে আমাদের ডেপথ আলোচনা আছে। অবজেক্টিভ কস্ট অ্যাকাউন্টিং ডিটারমাইন দ্য কস্ট অ্যানালাইসিস, কস্ট কন্ট্রোল এন্ড ওভারঅল কস্ট। অ্যাসিস্টিং প্ল্যানিং, এটা আমাকে প্ল্যানিং করতে হেল্প করে। আচ্ছা আমরা 10:30 পর্যন্ত নিবো, হ্যাঁ। 10:30 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবো, হ্যাঁ? যেহেতু আমি অফিসে বসে ক্লাস নিচ্ছি, আমরা 10:30 পর্যন্ত আর টপিক যেখানে শেষ হয়ে যাবে, নেক্সট নেক্সট দিন আমরা ওইখান থেকে আবার শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল। আচ্ছা, দ্য প্রাইমারি কনসেন্ট্রেশন ইজ অন দ্য ইনকাট কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড অ্যাক্টিভিটিস। ওই যে প্রাইমারি কনসেন্ট্রেশন কি, যে আমার কস্ট অফ প্রোডাকশন, মানে একটা ইউনিট তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকার হচ্ছে, বা এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে
একটা অ্যাক্টিভিটি রান করতে আমার কি পরিমাণ কস্ট ইনকার হচ্ছে, ঠিক আছে, এটা বলা হয়েছে। এন্টারটেইন দ্য বর্ডার ফোকাস অন ইনকম্পাসিং ফাইন্যান্স অ্যান্ড ফিনান্সিয়াল আসপেক্ট লাইক ইভালুয়েশন অফ পারফরমেন্স অ্যান্ড প্ল্যানিং স্ট্র্যাটেজিকলি। আচ্ছা, ম্যানেজারাল অ্যাকাউন্টিং এ আপনার পারফরমেন্স ইভালুয়েশন করা হয়, যে আপনাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়েছে না, বাজেটের ক্ষেত্রে তো আপনাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, তো আপনি এই টার্গেটটা মিট করতে পারছেন কিনা। যদি মিট করতে পারেন তাহলে আপনার পারফরমেন্স কি স্যাটিসফ্যাক্টরি, সেক্ষেত্রে আপনাকে কোম্পানিগুলো কি করে, ইনসেনটিভও দেয়, বা এখানে একটা ইনসেনটিভের একটা অপশন থাকে। হ্যাঁ, এটা বলা হচ্ছে। স্পেসিফিক প্রসিডিউর ইনভলভমেন্ট ইন সেভারাল মেথডস লাইক জব স্যার প্রসেস অ্যান্ড, এখানে স্যার জি এখানে বলেন। এনকম্পাসিং মানে কি বোঝাচ্ছে? এনকম্পাসিং ফাইন্যান্সিয়াল এনকম্পাস এনকম্পাস মানে কি, যে এটা ঘিরে আছে, বেস্টন করে আছে, বুঝছেন। ইনকম্পাসিং মানে কি, যে এটা ঘিরে আছে, বুঝছেন, বা এটা অন্তর্ভুক্ত আছে, ফাইন্যান্স অ্যান্ড ফিনান্সিয়াল আসপেক্ট গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, ইনকম্পাস করা আছে। জি জি। আচ্ছা, এগুলো ডিকশনারি থেকে আপনারা চেষ্টা করবেন কি, যেমন আহ, মানে চেষ্টা করবেন কি, যেমন ইনকম্পাস, যেমন এটা হয়তো বা আমি এটা মিনিংটা জানি না, তাহলে চেষ্টা করবেন যে এটা সিনোনিমাস ওয়ার্ড জানতে, তাহলে দেখবেন কি যে আপনার বেসটাও কিন্তু ডেভেলপ হয়ে যাবে, বুঝছেন। নিয়ার সিনোনিমাস ওয়ার্ড গুলো জানতে চেষ্টা করবেন, কারণ আমাদের একটা প্রবলেম হলো কি, যেটা যেটা আমরা অনেক সময় হয় কি, যে যেমন একটা ওয়ার্ড আমরা পড়তেছি, এটা বাংলা মিনিংটা জানতে চেষ্টা করি, কিন্তু যদি আপনি যদি ইংলিশ মিনিংটা জানতে চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইংলিশ বেসটা কিন্তু ডেভেলপ হবে, বুঝছেন। ওকে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, স্পেসিফিক প্রসিডিউরস, আমি আমার হিস্টোরি যদি বলি, যেমন আমি বিবিএ করার সময়, আমি অ্যাকচুয়ালি মানে বিবিএ চলাকালীন সময়ে আমি বিভিন্ন ইংরেজি কোর্সগুলো তো করতাম, মানে আমার জাস্ট আমার ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করার জন্য, বুঝছেন। ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করার জন্য যেটা এই ইংলিশ স্কিল ডেভেলপ করার কারণে, যেটা আমার বিশেষ করে আমার রিডিং অ্যান্ড রাইটিং স্কিলটা ডেভেলপ হওয়ার কারণে, যেটা আমার সিএ তে প্রচন্ড রকম হেল্প করছে, যে আমি খুব দ্রুত শর্ট টাইমের মধ্যে সিএ কমপ্লিট করে বের হতে পারছি, বুঝতে পারছেন। এই জন্যই, আর ইংলিশ বেসটাকে ডেভেলপ করতে হলে আপনাকে ওই যে সিনোনিমাস ওয়ার্ড গুলো জানতে হবে, আমি যেটা করতাম, ঠিক আছে। এটা আমি আপনাকে গাইডলাইনটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, স্পেসিফিক প্রসিডিউর ইনভলভমেন্ট অফ সেভারাল মেথডস লাইক জব প্রসেস এন্ড অ্যাক্টিভিটি বেস কস্টিং, এগুলো আমাদের আলোচনা করা আছে, যে আমরা জব কস্টিং, একটা জব কস্টিং বলে একটা টাস্কের কস্ট কিভাবে নির্ধারণ করবো, প্রসেস ব্যান অ্যাক্টিভিটি বেস কস্টিং, একটা অ্যাক্টিভিটির কিভাবে কস্ট নির্ধারণ করবো, এগুলো। আচ্ছা, এইদিকে কি আছে, ভেরিয়েন্স অ্যানালাইসিস। ভেরিয়েন্স অ্যানালাইসিস মূলত কি, ডেভিয়েশন গুলো বের করা হয়। ভেরিয়েন্স অ্যানালাইসিসের মূল কাজ হলো কি, ডেভিয়েশন বের করা হয়। ধরুন আমি ধরে নিচ্ছি একটা ইউনিট তৈরি করতে আমার 10 কেজি ম্যাটেরিয়াল লিকুইড, কিন্তু এই ইউনিটটা তৈরি করতে আমার 11 কেজি ম্যাটেরিয়াল রাখছে, তাহলে 1 কেজি ম্যাটেরিয়াল কেন বেশি লাগলো। দিস ইজ দ্য টাস্ক অফ ভেরিয়েন্স অ্যানালাইসিস। বাজেটিং, আমরা বাজেট প্রিপেয়ার করি না, বাজেট করি, যে আমার, যেমন বাজেটটা কিন্তু সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আমি নেক্সট পিরিয়ডে কি পরিমাণ ইউনিট বিক্রি করব, এবং ধরুন আমি নেক্সট পিরিয়ডে 10 লাখ কোয়ান্টিটি ইউনিট বিক্রি করবো, তাহলে এই পরিমাণ ইউনিট বিক্রি করতে, বিক্রি করলে আমি কি পরিমাণ এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো, এই পরিমাণ ইউনিট বিক্রি করতে আমার কি পরিমাণ কস্ট ইনভলভ হবে, দ্যাট ইজ কল কি, বাজেটিং। বা আমরা অনেক সময় ফার্ম লেভেল গুলোতে কি করি, বাজেটিং করি, যে নেক্সট নেক্সট মান্থে আমি কি পরিমাণ রেভিনিউ জেনারেট করবো, কারণ আমি যেহেতু প্রোপাইটরশিপ ফার্ম, কারণ আমার তো একটা ফিক্সড কস্ট আছে, যেমন আমার প্রতি মাসে একটা ফিক্সড কস্ট আছে যে আমার বিজনেসটা রান করার জন্য। তার মানে এই পরিমাণ ফিক্সড কস্ট কাভার দিতে হলে আমার কি লাগবে, আমার একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ জেনারেট করতে হবে না। তো এটা আমাদের টার্গেট থাকে, যে আমরা নেক্সট মান্থে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবো, বা নেক্সট 2 মান্থে আমাদের কি পরিমাণ রেভিনিউ আসবে, দ্যাট ইজ কল কি, বাজেটিং। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল বা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, এগুলো অ্যাকচুয়ালি প্রজেক্ট ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা এই অ্যানালাইসিস গুলো ইউজ করি, যে আপনি কোনো একটা প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমার কিছু ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের টুলস বা টেকনিক্স এর কথা বলা আছে, এই টুলস গুলো আমরা ইউজ করি। অ্যান্ড ফোরকাস্টিং ফোরকাস্টিং অ্যামং আদার্স। ফোরকাস্টিংটা বাজেটিং এর সাথে কিছুটা সিমিলার, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিং would emphasize on the recording analysis of the incurred cost, এখানে কস্টিং রিলেটেড প্রোডাক্টে ঘুরে ফিরে ওই প্রোডাক্টের কস্টিং ইস্যু আসে, এন্ড হচ্ছে রেকর্ড ডিফারেন্ট নন ফিনান্সিয়াল ডাটা ফর দ্য পারপোজ অফ ম্যানেজমেন্ট, এখানে অ্যাকচুয়ালি মানে ফিনান্সিয়াল এন্ড নন ফিনান্সিয়াল ডাটাও থাকে।
আমরা যখন ভেরিয়েন্স অ্যানালাইসিস করব তখন আমরা কমেন্টস লিখি ফেভারেবল নাকি আনফেভারেবল, এই কমেন্টস গুলো আমরা ইউজ করি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা লিখি যে আহ, মানে প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেবল বা প্রজেক্ট ইজ নট অ্যাকসেপ্টেবল, এই ধরনের কমেন্টস গুলো আমরা লিখি। হ্যাঁ, এটাই বলা হয়েছে প্ল্যানিং কস্ট অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমরা অবশ্য কি পয়েন্ট গুলো পড়ে ফেলছি, বুঝছেন, এগুলি মূলত কি পয়েন্ট ছিল। আচ্ছা, আমরা এখন যে যে জিনিসটা দেখবো, ক্লাসিফিকেশন অফ কস্টটা দেখবো। আচ্ছা, আমরা যে পর্যন্ত আলোচনা করলাম কারো কোনো কোয়ারি আছে কিনা? যে পর্যন্ত আলোচনা করলাম এগুলো আলোচনাতেও ধরুন যে মানে কমপ্লেক্স কোনো আলোচনা নাই, আজকে টোটালি থিওরিক্যাল আলোচনা, কমপ্লেক্স কোনো আলোচনা নাই। আচ্ছা, আমরা কস্টিংটা নিয়ে আলোচনা করবো। তো আপনারা চেষ্টা করবেন কি, মানে যেদিন যেটা পড়ায় ওই দিন এটা পড়ে ফেলতে চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য ইজি হবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা দেখেন, আমি ক্লাসিফিকেশন অফ কস্ট দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কস্টের ভাই, ক্লাসি, দেখুন। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু কি টার্মস ইউজ করা আছে, যে কস্ট জিনিসটা কি। আচ্ছা, হ্যান্ড নোট গুলো কিন্তু আপনাদের গ্রুপেও দেওয়া আছে অলরেডি। আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপেও কিন্তু হ্যান্ড নোট গুলো শেয়ার করা আছে অলরেডি। হ্যাঁ, আরে ভাই, হ্যান্ড নোট গুলো গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, কস্ট কি, কস্ট বলা হচ্ছে যে মনিটারি মেজার অফ দ্য রিসোর্স। মনিটারি মেজার্স, মেজারমেন্ট হলো কি, মিজার, মিজার ওয়ার্ডের একটা মিনিং আছে। মিজার মানে কি, যে এই ভ্যালু এই নির্ধারণ কস্ট, করা। এই নোটগুলোর বাইরে আর কোনো বই পড়তে হবে কিনা, না এই না নোটগুলোই রাকিব ভাই, আমরা নোটগুলোই দিব। এবং নোটগুলো কিন্তু দেখবেন, আমি যে নোটগুলো দিচ্ছি বা আপনাদের যে রিসোর্স গুলো দিচ্ছি, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘেটে অ্যানালাইসিস করে আপনাদের নোটগুলো দিচ্ছি। যেমন এই যে ক্লাসিফিকেশন অফ কস্ট, এখানে যে ইন ডেপথে যেভাবে লেখা আছে, এটা দেখবেন অনেক রাইটারের বইয়েও লেখা নেই, বুঝছেন। এর মানে বাইরে আর পড়তে হবে না, এগুলো নোট না না পড়লে না, হবে। এর বাইরে আর পড়তে হবে না। ভাই, আচ্ছা, আপনি যদি এই জিনিসগুলোই পড়তে পারেন, আপনার কস্টিং রিলেটেড তো ধরেন যে মোটামুটি ভালো একটা কনসেপ্ট গ্রো হবে, বুঝছেন। জি। এবং আমরা যদি বলি যে আমি তো একজন কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, কোয়ালিফাইড চার্টার না এবং ফেলো চার্টার অ্যাকাউন্টেন্ট না, এবং আমিও কিন্তু ধরেন যে 2010 থেকে প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। তার মানে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার পরেও এই আপনাকে, মানে আমি বলতে পারবো না যে আমি, মানে আমার আইএস বা আইএফআরএস মানে আমি মানে আইএস বা আইএফআরএস সম্পর্কে আমার কমপ্লিট আইডিয়া আছে, এটা কিন্তু আমি বলতে পারবো না। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আইএস বা আইএফআরএস এর বেসিক কনসেপ্ট আমার স্ট্রং, বুঝছেন, বা কোর যে কনসেপ্ট গুলো, এই কনসেপ্ট গুলো আমার স্ট্রং, এটুকু বলতে পারি। তো আমরা কস্টিং রিলেটেড যে টপিক গুলো পড়াবো, আপনারা যদি এই টপিক গুলো যদি ভালো মতো পড়েন, তাহলে আপনিও বলতে পারবেন যে না, আমার কস্টিং সম্পর্কে ভালো কনসেপ্ট আছে, বা আমি কস্টিং এর কোর কনসেপ্ট সম্পর্কে আমার আইডিয়া ভালো। ঠিক আছে। আচ্ছা, আমি দেখেন মিজার অল্টা সম্পর্কে একটু বলতে যাচ্ছি। হ্যাঁ, মিজার বলতে কি বোঝানো হয়, এই মিজার সম্পর্কে কিন্তু একটা ডেফিনিশন আছে। মিজার, মিজার মানে কি, ডিটারমিনেশন অফ ভ্যালু। কোনো আইটেমের ভ্যালু ডিটারমিনেশনটাকে বলা হয় মিজার। আচ্ছা, তাহলে কি, কস্ট ইজ এ কি মনিটারি মিজার অফ দ্য রিসোর্স স্যাক্রিফাইড টু অ্যাচিভ এ স্পেসিফিক অবজেক্টিভ সাচ এস ম্যানুফ্যাকচারিং অ্যাকোয়ারিং এ প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে কি, কস্ট কি, কস্ট হলো একটা প্রোডাক্টের মনিটারি মিজার, একটা প্রোডাক্টের ভ্যালু নির্ধারণ, ভ্যালু নির্ধারণই হলো কি কস্ট। কস্ট অফ বা কস্ট ইউনিট, এনি unit or thing for which a separate measurement of cost is required। অবজেক্ট বা কস্ট ইউনিট, ইউনিট তো আমরা বুঝছি, কস্ট অবজেক্ট বা কস্ট ইউনিট, এটা এটা আচ্ছা, এটা যেটা বলা হচ্ছে যেমন আমরা গাড়ি, গাড়ি আছে না, গাড়ি, গাড়ি কিন্তু আমরা অনেক সময় কি করি, আমরা ক্লিনিং সার্ভিস নিয়ে থাকি। যে আমরা যারা প্রাইভেট কার ইউজ করি, আমরা কি করি, গাড়ির একটা ক্লিনিং সার্ভিস নিই না, ক্লিনিং সার্ভিস নিয়ে থাকি। এখন যারা ক্লিনিং সার্ভিস গুলো দিচ্ছে, এই কার ক্লিনিং সার্ভিস কিন্তু কি কস্ট অবজেক্ট বা কস্ট ইউনিট। এই ক্লিনিং সার্ভিসটা দিতে ওদের কি পরিমাণ কস্ট ইনকার হচ্ছে, দ্যাট ইজ কস্ট, কল কি কস্ট ইউনিট। বুঝতে পারছি কিনা, দ্যাট ইজ কল কস্ট ইউনিট বা কস্ট অবজেক্ট। হ্যাঁ, অবজেক্টেরও ডেফিনিশন আছে। কস্ট অবজেক্ট বলতে বোঝানো হচ্ছে যে কোনো কিছু যার কস্ট নির্ধারণ করা হচ্ছে, দ্যাট ইজ কল কি কস্ট অবজেক্ট। আচ্ছা, রেসপন্সিবিলিটি সেন্টার,
রেসপন্সিবিলিটি সেন্টার এটা অ্যাকচুয়ালি পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এই টার্মোলজিটা ইনভলভ হয়। দেখেন পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে, ধরেন আপনাকে বলা হলো যে আপনাকে একটা টার্গেট নির্ধারণ করে দেওয়া হলো যে এই বছর আপনাকে 10 লাখ ইউনিট সেল করতে হবে। টার্গেট নির্ধারণ করে দেওয়া হলো এই বছর আপনাকে 10 লাখ ইউনিট বিক্রি করতে হবে। এই বিক্রির দায়িত্ব কার ডিপার্টমেন্টে, মানে কোম্পানি কার এই বিক্রির দায়িত্ব, প্রোডাক্ট বিক্রি করা? সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং এর দায়িত্ব না? 10 লাখ ইউনিটস। আচ্ছা, এখন তারা 10 লাখ ইউনিটস বিক্রি করতে পারে নাই, তারা 9 লাখ ইউনিটস বিক্রি করতে পারছে। তাহলে এটা রেসপন্সিবিলিটি কার? মার্কেটিং ডিপার্টমেন্টের, সেলস সেলস মার্কেটিং। ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টের। তাই কেন তারা 1 লাখ ইউনিট কম বিক্রি করলো? হ্যাঁ, এটাই বলা হচ্ছে, এটাই বলা হচ্ছে রেসপন্সিবিলিটি সেন্টার। অর্গানাইজেশন ইউনিট বা সেকশন হেডেড বাই এ ম্যানেজার হু ইজ রেসপন্সিবল ফর অ্যাক্টিভিটিস। দেখেন এন অর্গানাইজেশন ইউনিট বা একটা সেকশন, যেমন আমরা বললাম সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, হেডেড বাই এ ম্যানেজার। এটাও তো একজন ম্যানেজারের দ্বারা রান হচ্ছে, পরিচালিত হচ্ছে, বা ডিপার্টমেন্ট হেডের দ্বারা পরিচালিত হচ্ছে। হু ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্যাট ইউনিট বা সেকশন, যে অ্যাকচুয়ালি কি ওই অ্যাক্টিভিটি, ইউনিটের ওই অ্যাক্টিভিটি বা সেকশনের জন্য রেসপন্সিবল। কস্ট সেন্টার, কস্ট সেন্টার বলতে ডিপার্টমেন্ট বা ইউনিট ফর হুইচ কস্ট ইজ ডিটারমাইন্ড। কস্ট সেন্টার বলতে ডিপার্টমেন্ট, আমরা অনেক সময় ডিপার্টমেন্টের কস্টটি কি করি, নির্ধারণ করি, বা ইউনিটের কস্ট নির্ধারণ করি বিফোর অ্যাক্টিভিটি টু স্পেসিফিক কস্ট ইউনিট বা অবজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, কস্ট ইউনিট বা অবজেক্টিভের কন্ট্রিবিউশনটা ক্যালকুলেট করা যায় না? আচ্ছা, আচ্ছা ক্লাসিফিকেশন অফ কস্ট। আচ্ছা, কস্টকে বিভিন্ন ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে। দেখেন প্রথম ক্লাসিফিকেশন বলা হচ্ছে ইনভেন্টরি অ্যান্ড প্রফিট মেজারমেন্ট পার্সপেক্টিভে। দেখেন ইনভেন্টরি অ্যান্ড প্রফিট মেজারমেন্ট পার্সপেক্টিভ, ইনভেন্টরি অ্যান্ড প্রফিট মেজারমেন্ট পার্সপেক্টিভ। দেখেন ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন বা প্রফিট মেজারমেন্ট, direct cost that can be specifically and exclusively identified with a specific cost object by unit in an effective manner. ডাইরেক্ট কস্ট বলতে বোঝানো হচ্ছে কি, যেমন আমরা একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে কস্টগুলি ইনকার হয় সরাসরি, এগুলোকে ডাইরেক্ট কস্ট বলা হচ্ছে। কস্ট দ্যাট ক্যান বি স্পেসিফিকলি বা এক্সক্লুসিভলি আইডেন্টিফাইড উইথ এ স্পেসিফিক কস্ট অবজেক্ট বা ইউনিট ইন অ্যান ইফেক্টিভ ম্যানার। যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড। হ্যাঁ, ডি দ্বারা ডাইরেক্ট ওভারহেড কস্টকে মিন করা হচ্ছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো বুঝি, যেমন আপনার একটা টেবিল তৈরি করতে কি লাগবে, কাঠ লাগবে। এখন এই টেবিলটার ক্ষেত্রে লেবার আওয়ার ওয়েজেসটা গেল কি ডাইরেক্ট লেবার। আবার ডাইরেক্ট এক্সপেন্স কোনটা, এই টেবিলের ক্ষেত্রে কিছু পেরেক আছে, এই পেরেক গুলোকে ডাইরেক্ট ওভারহেড বলা হচ্ছে। গাম আছে, পেরেক আছে, গাম আছে, বা আপনার ফ্যাক্টরি রিলেটেড কস্ট আছে, এই কস্ট গুলো আপনার ডাইরেক্ট ওভারহেড এক্সপেন্স হিসেবে আসবে। ইনডাইরেক্ট cost that cannot be specifically exclusively identified with a specific cost observed by unit in an effective manner। আপনি হেড অফিস রিলেটেড যে কস্ট গুলো, এগুলোকে আমার বলা হচ্ছে কি ইনডাইরেক্ট ওভারহেড। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এন্ড নন ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, টোটাল কস্ট ইনকার এট দ্য ইভেন্ট অফ ম্যানুফ্যাকচারিং এর প্রোডাক্ট। আচ্ছা, এটা, আচ্ছা ইনডাইরেক্ট ওভারহেড বলতে এগুলো ফ্যাক্টরি রিলেটেড। হ্যাঁ, ডাইরেক্ট বলতে যেগুলো ডাইরেক্ট ওভারহেড না, ওই যে গাম এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, পেরেক এগুলোকে বোঝানো হচ্ছে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কস্ট তো বুঝেন, যে ফ্যাক্টরি রিলেটেড যাবতীয় যা খরচ আছে না, এগুলোকে বলা হচ্ছে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যে কস্ট, এন্ড ফ্যাক্টরি রিলেটেড যাবতীয় যে কস্ট, এগুলোকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কস্ট। দেখেন টোটাল কস্ট ইনকার অ্যাট দ্য ইভেন্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আর সার্ভিস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড এক্সপেন্স এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনটা, ফ্যাক্টরি রিলেটেড যে যাবতীয় যা খরচ। আচ্ছা, আচ্ছা এই জিনিসগুলো কেন লাগবে দেখেন, ক্লাসিফিকেশন বা ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রফিট মেজারমেন্ট। কারণ আমরা যে ওই যে ইনভেন্টরি বা ইউনিটের কস্টটা নির্ধারণ করতেছি না, ইউনিটের যে কস্টটা নির্ধারণ করি, এই কস্টের মধ্যে কোন কস্টগুলো যাবে, আমার ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে কস্টগুলো, এই কস্টগুলো আপনি ইনভেন্টরি কস্টিং এর মধ্যে ইনক্লুড করতে পারবেন। কিন্তু নন ম্যানুফ্যাকচারিং এর যে কস্ট, এই কস্টগুলো আপনি ইনভেন্টরি কস্টিং এর মধ্যে কি করতে পারবেন না, অন্তর্ভুক্ত করতে
পারবেন না। বুঝাইতে পারছি কিনা? জি। ম্যানুফ্যাকচারিং রিলেটেড কস্টগুলো আমার ইনভেন্টরি কস্টিং এর মধ্যে আমি ইনক্লুড করতে পারবো, আর নন ম্যানুফ্যাকচারিং রিলেটেড কস্টগুলো আমি ইনভেন্টরি কস্টিং এর মধ্যে ইনক্লুড করতে পারবো না। যেমন হেড অফিস রিলেটেড যে এক্সপেন্স গুলো, এগুলো আমি কি করতে পারবো না, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ইনক্লুড করতে পারবো না। হেড অফিস রিলেটেড খরচ হতে পারে, অফিস রেন্ট হতে পারে, হেড অফিসে স্টাফদের স্যালারি, প্রিন্টিং এন্ড স্টেশনারি কস্ট, হেড অফিসের ইউটিলিটি বিল, ট্রেড লাইসেন্স বা বিভিন্ন লাইসেন্স জনিত খরচ, এগুলোকে বলা হচ্ছে কি নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, এগুলো আমার কি হবে না, ইনভেন্টরি কস্টিং এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। দেখেন এর সাথে সাথে কিন্তু প্রফিট মেজারমেন্টও আছে। প্রফিট মেজারমেন্ট আছে না, আমরা সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিই, এই কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই। এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কি থাকে, ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ, ক্লোজিং ইনভেন্টরি, ঠিক না? ক্লোজিং ইনভেন্টরি থাকে। এই ক্লোজিং ইনভেন্টরি যে ভ্যালু, এই ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে আমাকে শুধু ম্যানুফ্যাকচারিং কস্টটাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিলে আমরা পাচ্ছি কি গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে যখন আমরা নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো বাদ দিচ্ছি, ইনকাম ট্যাক্স বাদ দিচ্ছি, আমরা পাচ্ছি নেট প্রফিট বা নেট লস। ঠিক আছে, কারণ কস্ট সম্পর্কে যদি আমার আইডিয়া ভালো না থাকে তাহলে আমি কি কি হবে, যেমন নন ম্যানুফ্যাকচারিং একটা কস্ট আমি কি করলাম, ইনভেন্টরির মধ্যে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিট ক্যালকুলেশন এটা মানে অ্যাকুরেট প্রফিটটা আপনি পাবেন না। আচ্ছা, এইটুকু ক্লিয়ার না? বুঝতে পারছি কিনা? এই জন্য এই জন্য ইনভেন্টরি ভ্যালুয়েশন এই কস্টিং সম্পর্কে জানাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট। আচ্ছা, এটাও একটা প্রোডাক্ট প্রোডাক্ট কস্ট হলো কি, দেখেন এখানে বলে দিছে কস্ট দ্যাট আর আইডেন্টিফাইড উইথ গুডস পার্সেস অর প্রডিউসড ফর রিসেল। ঠিক আছে, দিস ইনক্লুডস ইন ইনভেন্টরি ভ্যালুয়েশন অল ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা আইডেন্টিফাইড করা আছে গুডস পার্সেস অর প্রডিউসড ফর রিসেল। কারণ একটা গুডস পার্সেস করলেন তো এটাকে একটা ফাইনাল প্রোডাক্টে নিয়ে আসতে হয় না রিসেলের জন্য। ফাইনাল প্রোডাক্টে তো নিয়ে নিয়ে আসতে হলে এটাকে প্রসেসিং করতে হয়, প্রসেসিং করে তো আপনাকে একটা ফাইনাল প্রোডাক্টে নিয়ে আসতে হয় ম্যানুফ্যাকচারিং এতে। তো এই প্রসেসিং কস্ট গুলো কি কিসের সাথে যোগ হবে, প্রডিউস ফর রিসেলের সাথে যোগ হবে। দিস ইনক্লুডস ইন ইনভেন্টরি ভ্যালুয়েশন, এগুলো ইনভেন্টরি ভ্যালুয়েশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য বলা হচ্ছে অল ম্যানুফ্যাকচারিং কস্ট। মানিক ভাই ক্লাস নিচ্ছি। হ্যাঁ, জি। পিরিয়ড কস্টটা হলো কি, দেখেন একটা স্পেসিফিক পিরিয়ডের সাথে অ্যাটাচ কস্ট হুইচ আর অ্যাটাচ টু স্পেসিফিক পিরিয়ড, স্পেসিফিক পিরিয়ডের সাথে। যেমন অফিস রেন্ট, এটা তো মান্থলি। যেমন আমরা যে অফিসগুলো ভাড়া দিচ্ছি এগুলো মান্থলি না, এগুলোকে বলা হচ্ছে পিরিয়ড কস্ট। তার মানে ইমরান অফ, ভাই, জি। যে আমার মনে হয় একটু সরি টু যে পিরিয়ড কস্টের জায়গায় ওটা এসটা পরে পড়ে গেছে, একটু আমার সম্ভবত আগে হবে। কোনটা ভাইয়া? ওই যে কস্ট বানানটা স্পেলিংটা। হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, জি। আচ্ছা, জি। আচ্ছা, হ্যাঁ এসটা বাদ পড়ছি। আচ্ছা, এগুলো একটু কারেকশন করে নিন। আচ্ছা, দিস আর নট ইনক্লুডেড ইন ইনভেন্টরি ভ্যালুয়েশন, না, এগুলো সরাসরি পিএল এ চার্জ করা হয়। যেমন অল নন ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে কিন্তু আরেকটু ক্লিয়ার করে দিছে যে সকল নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো কোথায় আসবে, পিরিয়ড কস্ট হিসেবে বিবেচিত হবে। আর ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো প্রোডাক্ট কস্ট হিসেবে কি হবে, বিবেচনায় বিবেচনায় আসবে। আচ্ছা, দেখেন জব বা প্রসেস কস্ট। জব বলতে আমরা একটা পার্টিকুলার টাস্ক পার্টিকুলার টাস্কটাকে বলা হচ্ছে জব বেস কস্টিং। জব বেস কস্টিং, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টোটাল কস্ট ইনকাম বা অ্যাটাচ টু স্পেসিফিক জব। যেমন আমাদের অডিট ফার্মের ক্ষেত্রে কি হয়, আমাদের এই বিভিন্ন বিভিন্ন কোম্পানিগুলোতে আমরা অডিটের কাজ সম্পাদন করি। আমরা এক্সওয়াইজেড কোম্পানি এই অডিট কাজটা সম্পাদন করতে আমাদের কি পরিমাণ কস্ট ইনকাম হবে, এক্সওয়াইজেড কোম্পানি অডিটের কাজ সম্পাদন করতে কি পরিমাণ কস্ট ইনকাম হবে, দ্যাট ইজ কল কি জব বেস কস্ট। কস্ট অফ ইচ জব উইল বি ক্যালকুলেটেড সেপারেটলি, কারণ এটা তো আমাদের ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে বা অডিট ফির পরে ভ্যারি করে। ঠিক আছে,
অডিট ফির পরে ভ্যারি করে। যেমন আমরা এক্সওয়াইজেড কোম্পানি অডিট টাস্কটা কমপ্লিট করতে আমাদের কি পরিমাণ কি পরিমাণ আমাদের আওয়ার লাগবে, ঠিক আছে, অডিটরের আওয়ার লাগবে, এটার উপরে বেস করে আমরা কি করব, কস্টটা নির্ধারণ করি। এখানে আমাকে আমাকে আবার ক্যাটাগরি করে ভাগ করে দিতে দেখতে, হ্যাঁ। তো ঠিক আছে, এটা বলা আছে। তো কস্ট অফ ইচ জব উইল বি ক্যালকুলেটেড সেপারেটলি, এটা আলাদাভাবে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। আচ্ছা, প্রসেস টোটাল কস্ট ইনকাম বা অ্যাটাচ টু এ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে বোঝানো হচ্ছে কি, যেমন আমি যখন হয়তো বা একটা পার্টিকুলার প্রোডাক্ট বা অনেক সময় দেখবেন একটা পার্টিকুলার প্রোডাক্ট বা একটা পার্টিকুলার ইউনিটের কস্টটা নির্ধারণ করাটা অনেক সময় অনেক সময় দেখবেন বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য একটা চ্যালেঞ্জিং টাস্ক হয়ে যায়। প্রসেস কস্টিং বলতে বোঝানো হচ্ছে কি যে আমার ধর যে এক প্রোডাক্ট এক করতে বের হয়, যে আমি যে মেশিনটা ইউজ করি এখান থেকে একটা প্রোডাক্ট বের হচ্ছে না, আমাকে আহ, এক করতে অনেকগুলো প্রোডাক্ট বের করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রসেস কস্টিং এর উপর বেস বেস করে আমাকে কি করতে হবে, কস্টগুলো নির্ধারণ করতে হবে। দেখেন, ম্যানুফ্যাকচারিং প্রসেস টোটাল কস্ট ইনকার বা অ্যাটাচ টু ম্যানুফ্যাকচারিং প্রসেস, টোটাল কস্ট অফ সেভারাল জব উইল বি ক্যালকুলেটেড। এখানে সেভারাল জবগুলো আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা ম্যাথ গুলো নিয়েও আলোচনা স্যার করবো, হ্যাঁ, বেস জব আকারে কস্টিং। যদি স্যার বের হয় এটা বেস কস্টিং হবে না স্যার? হ্যাঁ, ব্যাচ কস্টিং হবে, বুঝছেন, ব্যাচ আকারে বের হলে তখন এটাকে ব্যাচ কস্টিং হবে। আচ্ছা, আচ্ছা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট ওভারহেড হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটাকে বলা হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এরপরে দেখেন ক্লাসিফিকেশন ফর ডিসিশন মেকিং। আচ্ছা, আচ্ছা, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কস্টকে ভাগ করা হয়েছে, যেমন ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, স্টেপ, সেমি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, স্টেপ বলতে বোঝানো হচ্ছে কি, যেমন ফিক্সড কস্ট তো জানেন, ফিক্সড কস্ট হলো কি, ফিক্সড কস্টের ডেফিনিশনে বলা হয় ফিক্সড কস্ট আর ফিক্সড ইন টোটাল, ফিক্সড কস্ট আর ফিক্সড ইন কি টোটাল, ঠিক আছে। যেমন আমার অডিট ফার্ম, আমাকে কি করতে হয়, প্রতি মাসে আমাকে একটা ভাড়া গুনতে হয়, আমার অফিস রেন্ট কি প্রতি মাসে আমাকে একটা ভাড়া গুনতে হয়। তার মানে এই কস্টটা আমার ফিক্সড, আমি 10টা ক্লায়েন্টের কাজ করলেও আমাকে প্রতি মাসে যে ভাড়া দিতে হয়, 50টা ক্লায়েন্টের কাজ করলেও আমাকে প্রতি মাসে সেম ভাড়াই দিতে হয়, বা 5টা ক্লায়েন্টের কাজ করলেও কি আমাকে প্রতি মাসে সেম ভাড়া দিতে হয়। তাহলে ফিক্সড কস্ট আর ফিক্সড ইন টোটাল, মানে এটা ডেফিনিশন যেটা বলা আছে, বাট ভ্যারিস ইন ইউনিটস, কিন্তু এটা ইউনিট বেসিসে ভ্যারি করবে। আচ্ছা, তো ফিক্সড কস্ট তো আমরা জানি, ফিক্সড কস্ট ইন ফিক্সড ইন টোটাল। আচ্ছা, ভেরিয়েবল কস্ট, এটা মানে নাম্বার অফ ইউনিটস এর পরে ডিপেন্ড করবে, নাম্বার অফ ইউনিটস এর পরে ডিপেন্ড করবে, যে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেমন আপনি কম্পিউটার টেবিল তৈরি করেন, তাহলে আপনি 10,000 ইউনিট যেমন তৈরি ইউনুস করতে, ভাই আমি একটু শেয়ার করতে পারি, হ্যাঁ বলেন। যেমন ফিক্সড কস্ট পার ইউনিটে ফিক্সড নাম্বার, টোটাল ভলিউমে ফিক্সড হ্যাঁ, কস্ট, আমি এটাই বলছি, বুঝছেন। ফিক্সড কস্ট পার ইউনিটে ফিক্সড, হ্যাঁ, জি জি জি, আর ভেরিয়েবল কস্ট ফিক্সড হলো, কস্ট পার ইউনিট, আর জি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট হলো পার ইউনিটে, ফিক্স বাট ভ্যারিস ইন টোটাল। পার ইউনিটে ফিক্সড, হ্যাঁ, টোটালে বাট ভেরিয়েবল। ভ্যারিস ইন টোটাল, যেমন একটা কলাম তৈরি করতে আমার 3 টাকা লাগে, সে ফর এক্সাম্পল একটা কলাম তৈরি করতে আমার 3 টাকা লাগে, তার মানে 10টা কলাম তৈরি করতে আমার 30 টাকা লাগে, 100টা কলাম তৈরি করতে আমার 300 টাকা লাগে, এইটা। আচ্ছা, আর স্টেপ কস্টটা যেটা বলা হচ্ছে কি, স্টেপ কস্টটা হলো কি, এই যে ফিক্সড কস্ট যেটা আমরা বলি না, যে ফিক্সড ইন টোটাল, কিন্তু এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, একটা নির্দিষ্ট লেভেল বা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। ধরেন ফ্যাক্টরিতে যে মেশিনটা ইউজ করা হচ্ছে, এটা এই মেশিন ইউজ করে আপনি 10,000 ইউনিট উৎপাদন করতে পারবেন, কিন্তু আপনি যদি 20,000 ইউনিট উৎপাদন করতে চান তাহলে আপনাকে নতুন একটা মেশিন ইস্টাবলিশ করতে হবে, ঠিক আছে। বা আমরা যে অফিসটা নিচ্ছি এই অফিস থেকে হয়তো বা আমরা 30টা বা 40টা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি, ঠিক আছে। আমি যদি এর চেয়ে বেশি ক্লায়েন্টকে সার্ভিস দিতে চাই তাহলে আমাদের অফিস স্পেসটা আরেকটু বড় করতে হবে, এটাকে বলা হচ্ছে স্টেপ কস্ট। স্টেপ কস্ট বলা হচ্ছে যে স্টেপ কস্ট হলো ফিক্সড কস্ট ইন ফিক্সড একটা সার্টেন লেভেল পর্যন্ত, কিন্তু আপনি যদি অ্যাক্টিভিটি বাড়ান তখন এটাকে আপনাকে কি করতে হবে, ফিক্সড কস্টটা বেড়ে যাবে।
আচ্ছা, সেমি ভেরিয়েবল কস্ট বলতেছে যে আমাদের যে কস্ট আছে, কিছু কিছু কস্ট আছে, এর মধ্যে একটা পোর্শন থাকে ফিক্সড, একটা পোর্শন থাকে ভেরিয়েবল। এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট। আমাদের কিছু কস্ট আছে যে কস্টের মধ্যে একটা পোর্শন থাকে ফিক্সড আর একটা পোর্শন থাকে কি ভেরিয়েবল। যেমন সেলস রিপ্রেজেন্টেটিভ, যেমন কোম্পানিগুলোতে দেখবেন যারা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, এদেরকে কিন্তু একটা ইনসেনটিভ দেওয়া হয় নাম্বার অফ ইউনিটস এর উপরে বেস করে, যে তোমার একটা ফিক্স স্যালারি থাকবে এবং তুমি যতগুলো নাম্বার অফ ইউনিট বিক্রি করতে পারবা, তোমার প্রত্যেকটা নাম্বার অফ ইউনিটস এর জন্য তোমাকে একটা অ্যামাউন্ট পে করা হবে। দ্যাট ইজ সেমি ভেরিয়েবল। আবার আমাদের যে ইউটিলিটি বিলের ক্ষেত্রে কিন্তু একটা ফিক্সড ইউটিলিটি কস্ট আছে। টেলিফোন বিল। ঠিক আছে? হ্যাঁ, ইউটিলিটি বিল, টেলিফোন বিল, এই জন্য এগুলো বলা হচ্ছে। তাহলে এই যে ক্লাসিফিকেশন ফর ডিসিশন মেকিং, এটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কেন লাগবে? কারণ ওই যে ডিসিশন মেকিং এ ক্ষেত্রে লাগবে কারণ আমার তো টার্গেট রাখতে হয়। আমি যখন কোনো নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করব, তখন আমাকে একটা টার্গেট রাখতে হবে না, যে আমার এই পরিমাণ ইউনিট আমাকে বিক্রি করতে হবে। না বিক্রি করলে কি হবে? আ- না বিক্রি করতে পারলে তো আমার লস হবে। সেক্ষেত্রে আমাকে সেলিং প্রাইসটা ওইভাবে ডিটারমাইন করতে হয়। বা আমি জানি যে আমি এই পরিমাণ ইউনিট বিক্রি করতে পারবো। আমি যদি জানি আমি এই পরিমাণ ইউনিট বিক্রি করতে পারবো, যাতে আমি আমার ফিক্সড কস্টটাকে কভার করতে পারি। এই জন্য ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ফিক্সড ভেরিয়েবল, এই স্টেপ অ্যান্ড সেমি ভেরিয়েবল কস্টটা ইনকাম। যেমন আমরা অফিসে স্টাফ রাখার ক্ষেত্রে কিন্তু অনেকটা চিন্তা করি যে আমি এই স্টাফ যে রাখতেছি, স্টাফ দ্বারা আমি কি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবো। তার কস্ট, তাকে যে রাখতেছি তার ক- তার দ্বারা আমি ইনকাম জেনারেট করে তার কস্টটা আমি দিয়ে দিতে পারবো কিনা। ঠিক আছে? ওই জিনিসগুলো আমাদেরকে একটু চিন্তার বিষয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য এটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, রিলেভেন্ট ভার্সেস ইরিলেভেন্ট কস্ট, এটাও ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। রিলেভেন্ট ভার্সেস ইরিলেভেন্ট কস্ট হুইচ ক্যান বি চেঞ্জড বাই ডিসিশন, কস্ট দ্যাট ডিফার অ্যামং অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন। কস্ট যেটা আপনার পরিবর্তন হতে পারে, সরি এটাকে ইমরুল ভাই, রিলেভেন্ট। আমি একটু সরি, ওই আপনি স্টেপ কস্টটা আমাকে একটু বোঝাবেন? স্টেপ কস্টটা আমি শুনতে পাই নাই। আচ্ছা, স্টেপ Step- কস্টটা কি ভাইয়া? ফিক্সড কস্টটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্স থাকে। এরপরে হয় কি, যেমন আমার এখানে ধরুন যে আমি যে অফিসটা করি, এখানে হয়তো বা 20 জনের মতো কাজ করতে পারবে, কিন্তু আমি যদি আরো 10 জন ম্যান পাওয়ার নিই, তখন আমাকে কি করতে হবে? এডিশনাল অফিস ভাড়া করতে হবে না? মানে আমার যে অফিস স্পেসটা আছে, এখানে 20 জন অনায়াসে কাজ করতে পারবে। আমার হয়তো বা 12 জন স্টাফ আছে, আমি আরো 8 জন চাইলে পারে আমার এই অফিস স্পেস ইউজ করে তারা কি করতে পারবে? তারা কাজ করতে পারবে। কিন্তু আমি যদি আমার নাম্বার অফ এমপ্লয়ি আরো বাড়াই, তখন আমাকে আবার নতুন অফিস স্পেস নিতে হবে না? জি জি, বুঝতে পারছি। নতুন কোন স্টেপ নেওয়ার অফিস ক্ষেত্রে স্পেস, যে কস্টটা বাড়বে ওইটাই হলো স্টেপ কস্ট। ঠিক আছে। স্টেপ কস্ট। এই জন্য বলা হচ্ছে ফিক্সড কস্ট হলো কি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ফিক্সড কস্টটা ফিক্স থাকে, আপ টু রিলেভেন্ট রেঞ্জ। এরপরে ফিক্সড কস্টটা কি বাড়তে থাকে। ঠিক আছে? যেমন আপনি মেশিন দ্বারা হয়তো বা 1 লাখ ইউনিট উৎপাদন করতে পারেন, কিন্তু আপনি এখন চাচ্ছেন কি 2 লাখ ইউনিট উৎপাদন করতে, তাহলে আপনাকে নতুন মেশিন আরেকটা স্টাবলিশ করতে হবে। জি। আচ্ছা, এটা বলা হচ্ছে। আচ্ছা, রিলিভেন্ট ভার্সেস ইররিলেভেন্ট কস্ট। আচ্ছা, রিলিভেন্ট কস্টটা হলো কি, রিলিভেন্ট কস্টিংটা হলো কি আপনার ডিসিশন মেকিং এ যেটা আপনাকে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে কস্ট গুলো কনসিডার করা হয়, দ্যাট ইজ ফর রিলিভেন্ট কস্ট। আর যে কস্ট গুলো আপনার ডিসিশন মেকিং এ আসবে না, দ্যাট ইজ ফর রিলিভেন্ট কস্ট। যেমন ইররিলেভেন্ট কস্ট হতে পারে সাম কস্ট, ইজ কল্ড ইররিলেভেন্ট কস্ট। এগুলো আমরা আরো পাবো। হ্যাঁ, রিলিভেন্ট কস্টিং এগুলো অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট। স্যার ঠিক আছে? রিলেভেন্ট ডিসিশন কস্টের মেকিং একটা এর ক্ষেত্রে, এক্সাম্পল বলুন তো স্যার। রিলেভেন্ট কস্টের রিলিভেন্ট রিলিভেন্ট কস্ট হলো কি, দেখেন রিলিভেন্ট কস্টিং হতে পারে কি, যে আপনি নতুন একটা কোনো কাজের অফার পাইছেন। হ্যাঁ, যে আমরা অনেক সময় কিন্তু কাজ ছেড়ে দিই। যেমন আমাদের অডিট ফার্ম হয় কি, অনেক সময় হয় কি যে আপনি একটা গভর্নমেন্ট কাজের একটা অফার পাইছেন, এখন আমাদের ওইখানে কি করতে হয়, যে আপনি আমাকে একটা টাস্ক দিয়ে যাচ্ছেন, এই টাস্কের জন্য আপনি আমাকে 1 লাখ টাকা ফি পে করতে যাচ্ছেন। এখন এই টাস্কটা কমপ্লিট করতে আমাদের কি করতে হবে, কি পরিমাণ কস্ট লাগবে, দ্যাট ইজ রিলিভেন্ট কস্ট। বুঝতে পারছি কিনা? একটা জি। কাজ কমপ্লিট করতে আমার কি পরিমাণ কস্ট লাগবে, দ্যাট ইজ কল কি রিলেভেন্ট কস্ট। রিলিভেন্ট কস্ট। আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমার এখানে কস্ট লাগবে 1,10,000, তাহলে আমি কি এই টাস্কটা নিব? না। নিব না, এটাই রিলিভেন্ট কস্ট। ইরিলেভেন্ট কস্ট কি? ইরিলেভেন্ট কস্ট, দেখবেন আমাদের অনেক সময় কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সময় কি করতে হয়, আমরা কিন্তু অনেক সময় দেখবেন কাজের ক্ষেত্রে প্রপোজাল দিই, টাস্কের ক্ষেত্রে প্রপোজাল দিই, বা জি। কাজ
কাজটা আমরা করতে পারবো কিনা এটার জন্য আমরা ভিজিট করে থাকি কাজ নেওয়ার আগে, জি প্রপোজাল দিই বা ভিজিট করি। তো এই কস্ট গুলো কি অলরেডি ইনকার হয়ে গেছে না? জি এই কস্ট গুলো অলরেডি ইনকার হয়ে গেছে, তার মানে এই কস্ট গুলো প্রজেক্ট প্রজেক্ট নেওয়া বা না নেওয়ার সাথে সম্পর্কিত না। দিস ইজ কল কি ইররিলেভেন্ট কস্ট। জি। বুঝছেন? কারণ এই কস্ট গুলো প্রাইমারি তো কস্ট বলতে পারেন স্যার, এটা প্রাইমারি কস্ট, প্রাইমারি কস্ট বলতে পারেন। যেটা ঠিক স্যার আছে। আমরা ওই যে বুয়া হ্যাঁ, সম্পত্তি বলি এই ধরনের জিনিস। এখানে আলোচনা করা আছে ভাই, দেখবেন কি রিলিভেন্ট কস্টের মধ্যে সাং কস্ট আছে, এগুলো আরো আলোচনা আছে। বুঝছেন? কারণ রিলিভেন্ট কস্টিং ইররিলেভেন্ট কস্টিং কারণ আমাদেরকে এগুলো ডিটেলস পড়ানো হয়। বুঝছেন? এগুলো মোটামুটি ডিটেলস পড়ানো হয়, রিলিভেন্ট কস্টিং কি ইররিলেভেন্ট কস্টিং কি। ঠিক আছে। যেমন একটা পুরাতন মেশিন, ঠিক আছে, পুরাতন মেশিন, এই মেশিনটা আপনি নতুন একটা প্রজেক্টে ইউজ করতে যাচ্ছেন। নতুন এই মেশিনটা পড়ে আছে, পুরাতন মেশিন আপনি নিউ প্রজেক্টে ইউজ করতে যাচ্ছেন। জি ঠিক আছে। তাহলে এই যে নতুন প্রজেক্টে ইউজ করবেন, নতুন প্রজেক্টের জন্য রিলিভেন্ট কস্টিং কি হবে? পুরাতন মেশিন এটা তো অনেক আগে কেনা, তার মানে এটার কস্ট যেটা, জি এই কস্টটাকে বলা হচ্ছে ইররিলেভেন্ট কস্ট। দ্য অ্যাসেট দ্যাট হ্যাজ অলরেডি পারচেস ইজ কল ইররিলেভেন্ট কস্ট। দ্য অ্যাসেট যেটা অলরেডি পারচেস করা, জি। এটা আপনার জন্য কি ইররিলেভেন্ট কস্ট। কস্ট। আচ্ছা, রিলিভেন্ট কস্ট কি হবে? আপনি এই পুরাতন মেশিনটা কি করতে পারতেন? বিক্রি করে দিতে পারতেন না? জি তো বিক্রি করে দিলেই তো আপনি কিছু টাকা আদায় করতে পারতেন। আপনি জি। বিক্রি না করে কি করতেছেন? ইউজ নিউ করতে। প্রজেক্টে ইউজ করতেছেন না? জি তাহলে নতুন প্রজেক্টের জন্য কস্ট কোনটা ধরবেন? এটা যদি বিক্রি করে দিতেন তাহলে কি পরিমাণ টাকা আদায় করতে পারতেন? নেট রিয়ালাইজেবল ভ্যালুটাই হবে কি আপনার নিউ প্রজেক্টের জন্য রিলিভেন্ট কস্ট। বুঝতে পারছি কিনা? জি এরকম এটা অ্যাকচুয়ালি কি মানে রিলিভেন্ট কস্টিং ইররিলেভেন্ট কস্টিং, এখানে আপনাকে লজিক অ্যাপ্লাই করতে হবে। বুঝছেন? রিলিভেন্ট কস্টিং ইররিলেভেন্ট কস্টিং এর টপিকটাই হলো কি আপনাকে লজিক্যাল মানে লজিক অ্যাপ্লাই করতে হবে যে আমার এই কস্টটা কেন মানে রিলিভেন্ট, এই কস্টটা কেন রিলিভেন্ট না, মানে বেসড অন লজিকের উপরে বেস করে আপনাকে ডিটারমাইন করতে স্যার, হবে। এটা কি বলা যায় যেটা মেইন কস্ট সেটা রিলেভেন্ট, আর যেটা মেইন কস্ট? হ্যাঁ, যেটা মেইন আপনি যেটা বলছেন যেমন জি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, আপনি যে এগুলোকে বলা হয় রিলিভেন্ট কস্ট, ভেরিয়েবল কস্ট দিস আর কল কি রিলিভেন্ট কস্ট। বুঝছেন? ভেরিয়েবল কস্ট দিস আর কল রিলিভেন্ট কস্ট। কিন্তু কয়েকটা কনসেপ্ট আছে, যেমন আপনি কিছু র মেটেরিয়াল আগেই ক্রয় করা ছিল, জি কিছু র মেটেরিয়াল আগেই পারচেস করা ছিল, এখন এই র মেটেরিয়াল গুলো চাচ্ছেন নতুন প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে ইউজ করার জন্য। জি তাহলে এই যে র মেটেরিয়াল যেটা ক্রয় করা ছিল, দিস কস্ট আর কল কি ইররিলেভেন্ট কস্ট। জি সাঙ্ক কস্ট, পাস্ট কস্ট, এগুলোকে বলা হয় কি ইররিলেভেন্ট কস্ট। তাহলে এই যে র মেটেরিয়াল গুলো যে আপনি যে নতুন প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে রিলিভেন্ট কস্ট কি হবে? ওটা আপনার কাছে অপশন ছিল না বিক্রি করে দেয়, জি বিক্রি করে দিলে আপনি একটা অ্যামাউন্ট আদায় করতে পারতেন না? জি দ্যাট ইজ কল রিলিভেন্ট কস্ট। বুঝছেন? এটা এই টপিকটা কিন্তু মজা, রিলিভেন্ট কস্ট আর রিলিভেন্ট কস্ট। বুঝছেন? কিন্তু এখানে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। বুঝছেন? রিলিভেন্ট কস্টিং আর রিলিভেন্ট কস্টিং এর কিন্তু ইস্যুটাই কিন্তু চিন্তা ভাবনা ইস্যু। দেখবেন আমরা একটা টার্মোলজি পাবো অপরচুনিটি কস্ট। সুযোগ নেই। অপরচুনিটি, হ্যাঁ অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট ইজ কল্ড রিলিভেন্ট কস্ট। অপরচুনিটি কস্টটাকে বলা হয় কি রিলিভেন্ট কস্ট। রিলিভেন্ট কস্টিং এর আর একটা ডেফিনিশন বলা আছে, রিলিভেন্ট কস্টিং ইজ ক্যাশ বেস। অলওয়েজ। হ্যাঁ, ক্যাশ বেস, ক্যাশ বেস মানে রিলিভেন্ট কস্টিং হলো ক্যাশ বেস কস্ট, মানে যে কস্টটা আপনি বা ফিউচার কস্ট, রিলিভেন্ট কস্টিং ইজ ফিউচার ক্যাশ বেস, ফিউচার ইনক্রিমেন্টাল কস্ট অ্যান্ড অপরচুনিটি কস্ট, এভাবে আরেকটা ডেফিনিশন বলা আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত ক্লিয়ার রিলিভেন্ট কস্টিং ইররিলেভেন্ট কস্টিং। হ্যাঁ, আচ্ছা, সাং কস্ট অলরেডি আমরা আলোচনা করছি, দ্য কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড ইজ কল সাং কস্ট। দ্য কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড ইজ কল কি সাং কস্ট। ঠিক আছে। কোনো একটা প্রজেক্ট নেওয়ার আগে আমরা প্রজেক্ট ভিজিট করি না, জি কোনো একটা প্রজেক্ট নেওয়ার আগে আমরা প্রজেক্ট ভিজিট করি না, দ্যাট ইজ কল সাং কস্ট। বা কোনো একটা কাজ নেওয়ার ক্ষেত্রেও আমরা অনেক সময় কিন্তু ভিজিট করি, দ্যাট ইজ কল কি সাঙ্ক কস্ট। সাং কস্ট। ঠিক আছে। আচ্ছা, অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট হলো কি এটা মানে বেস্ট অল্টারনেটিভ অপশন, যেটা যেটার জন্য আপনি বেস্ট অল্টারনেটিভ অপশন ফরগন করলেন, দ্যাট ইজ কল ইউর অপরচুনিটি কস্ট। জি যেমন অপরচুনিটি কস্টটাকেও রিলিভেন্ট কস্ট বলা হয়। হ্যাঁ, যেমন আপনার ফ্ল্যাট আছে, আপনি চাচ্ছেন আপনার ফ্ল্যাটে বিজনেসটা রান করার জন্য বা বিজনেস অ্যাক্টিভিটি অপারেট করার জন্য, তাহলে আপনি কি হারাচ্ছেন? আপনি আপনার যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটা আপনি ভাড়া দিতে পারতেন না? জি ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আপনি রেন্টাল ইনকাম জেনারেট করতে পারতেন। তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনি বিজনেস পারপাসে ইউজ করতেছেন, তাহলে অপরচুনিটি কস্ট কি হবে?
ফ্ল্যাটের রেন্টাল ভ্যালুটাই হলো অপরচুনিটি কস্ট। ক্লিয়ার কিনা? ফ্ল্যাটের রেন্টাল ভ্যালুটাই হলো কি অপরচুনিটি কস্ট, যেটা আপনি হারাচ্ছেন। স্যার তার মানে একটা সুযোগ গ্রহণ করার জন্য আর একটা সুযোগ ছেড়ে হ্যাঁ, দেয়া। হ্যাঁ, একটা সুযোগ গ্রহণ করার জন্য আরেকটা সুযোগ ছেড়ে দেয়া। দেখেন, when evaluating alternative courses of action, the expected benefits of next best option বা opportunity that is lost বা foregone in order to select the best course of action. ঠিক আছে? যেমন আপনার সামনে দুইটা প্রজেক্ট আছে, প্রজেক্ট এ আছে, প্রজেক্ট বি আছে, আপনি যে কোনো একটা নিতে পারবেন, এটার এ নিতে পারবেন অথবা বি নিতে পারবেন, আপনি দুইটা একত্রে নিতে পারবেন না। এটাও অপরচুনিটি কস্টের মধ্যে পড়বে, বুঝছেন? এটাও অপরচুনিটি কস্ট। দুইটাই প্রফিটেবল প্রজেক্ট, কিন্তু আপনি দুইটা প্রজেক্ট নিতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি যেটা থেকে প্রফিট বেশি এটাই নিবেন, ঠিক না? আপনি যেটা থেকে প্রফিট বেশি এটাই নিবেন, ঠিক না? যেটা প্রফিট কম জি। এটা নিবেন না। এটাই বলা হচ্ছে, দিস ইজ কল কি অপরচুনিটি কস্ট। আচ্ছা, মার্জিনাল কস্টিং বলতে এডিশনাল কস্ট অফ ওয়ান এক্সট্রা ইউনিট অফ আউটপুট। মার্জিনাল কস্ট, এখানে মার্জিনাল কস্ট বলতে এডিশনাল কস্টটাকে মিন করা হচ্ছে, যে আমার 10,000 ইউনিট তৈরি করতে আমার যে পরিমাণ কস্ট ইনকার হয়, 10,000 এক ইউনিট তৈরি করতে কি পরিমাণ কস্ট ইনকার হবে, মানে এডিশনাল একটা ইউনিট তৈরি করতে আমার কি পরিমাণ কস্ট ইনকার হবে, দ্যাট ইজ কল কি মার্জিনাল কস্ট। ঠিক আছে? বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এখানে কস্ট একটু ভ্যারি করতে পারে, কারণ 10,000 ইউনিট পর্যন্ত হয়তো বা আপনার ফিক্সড কস্ট সেম থাকতে পারে, কিন্তু যখন আপনি 10,000 এক ইউনিট তৈরি করবেন সেই ক্ষেত্রে ফিক্সড কস্টটা স্লাইটলি ভ্যারি করতে পারে। এই জন্যই বলা হচ্ছে মার্জিনাল কস্ট। ক্লিয়ার এটা? মার্জিনাল কস্ট। আচ্ছা, ক্লাসিফিকেশন কন্ট্রোল, কন্ট্রোলেবল and আনকন্ট্রোলেবল কস্ট, costs that are reasonably subject to regulation by the manager and he or she can be influenced on cost। এটা, হ্যাঁ? আচ্ছা, এইটাও ডিসিশন মেকিং বা পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অনেক সময় কন্ট্রোলেবল আর আনকন্ট্রোলেবল কস্টটা ইউজ করা হয়। যেটা ধরুন যে কি, যে আপনার হয়তো বা মনিটরিং এর গ্যাপ ছিল, আপনি যদি ঠিক মতো সুপারভাইজ করতেন তাহলে আপনার কস্টটা কমাইতে পারতেন, দ্যাট ইজ কল কি কন্ট্রোলেবল কস্ট। আর আনকন্ট্রোলেবল কস্ট হলো কি, যেটা আপনার অ্যাকচুয়ালি কন্ট্রোলের বাইরে। ঠিক আছে? কন্ট্রোলের বাইরে, দ্যাট ইজ কল কি আনকন্ট্রোলেবল কস্ট। এটা হইতে পারে ইনফ্লেশন হয়ে যেতে পারে, হঠাৎ করে ব্যাংক রেট বেড়ে যেতে পারে। যেমন আমরা আগে লোনের রেট ছিল কত, 9%, হঠাৎ করে আহ, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অ্যাকাউন্টের লোনের রেট কি বেড়ে গেছে না, চোদ্দ জি। 14 থেকে 16% হয়ে গেছে। তো এটা কি আমার কন্ট্রোল? এটা আমার কন্ট্রোলের বাইরে, না। দ্যাট ইজ কল আনকন্ট্রোলেবল কস্ট। প্রোডাক্টের প্রাইস হঠাৎ করে বেড়ে যেতে পারে, ঠিক আছে? এগুলো আমার কন্ট্রোলের বাইরে, এগুলোকে বলা হচ্ছে আনকন্ট্রোলেবল কস্ট। এটা বলা হচ্ছে, এই দেখেন, অধীনে না কিন্তু, costs that are not reasonably subject to regulation made by the manager or he or she cannot be influenced on cost। এটা বলা আছে। আচ্ছা, মার্জিনাল কস্ট, আচ্ছা আমরা কস্টিং নিয়ে আলোচনা করছি, হ্যাঁ? এগুলো আমাদের মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এগুলো পরের টপিক, হ্যাঁ? বুঝছেন? এটা আমাদের সেকেন্ড ক্লাসের কিছু টপিক এখানে আলোচনা করা আছে, বুঝছেন? আচ্ছা, আমরা একটু আলোচনা করে যাই। হ্যালো স্যার। জি, বলেন। স্যার নেটের কারণে আমি একটু বুঝতে পারিনি স্যার। ওই যে অপরচুনিটি কস্ট মানে আপনি বলতে চাচ্ছেন স্যার যেটা থেকে আমি প্রফিট বেশি পাবো সেটা অপরচুনিটি কস্ট। না, যেটা থেকে প্রফিট বেশি হবে যেটা তো আপনি নিলেন, কিন্তু আরেকটা অল্টারনেটিভ অপশন ছেড়ে দিলেন না, দ্যাট ইজ কল ইওর অপরচুনিটি কস্ট। জি। দ্যাট ইজ কল কি ইওর মানে যেটা আমি অপরচুনিটি ছেড়ে কস্ট। দিব। ছেড়ে দিবেন, এটা ওকে। অপরচুনিটি কস্ট আর বলা হচ্ছে। মার্জিনাল কস্ট কোনটা বলতেন স্যার? মার্জিনাল কস্ট হলো কি ভাইয়া, একটা এডিশনাল ইউনিট তৈরি স্যার করার মার্জিনাল জন্য। কস্ট। আচ্ছা, আমি আপনাকে বলি মার্জিনাল কস্টিং এর জি। কনসেপ্ট হলো কি, যেটা বলা হচ্ছে 10,000 ইউনিট তৈরি করতে আমার একটা নির্দিষ্ট পরিমাণ কস্ট ইনকাম হয়। 10,000 ইউনিট জি। তৈরি করতে আমি যদি 10,000 এক ইউনিট জি। তৈরি করি, তাহলে আমার কি পরিমাণ জি। কস্ট ইনকাম হচ্ছে, এই দুইটা কস্টের মধ্যে যা পার্থক্য, এটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। ওকে। বুঝছেন? যেমন একটা কলম তৈরি করতে আমার 3 টাকা করে কস্ট হয়, তাহলে 10,000 ইউনিট তৈরি করতে আমার কি হবে? বেশি খরচ হবে। হ্যাঁ, 10,000 ইউনিট তৈরি করতে আমার 10,000 × 3। কিন্তু ওই যে আমরা একটা পড়ে আসছি না, যে ফিক্সড কস্ট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্স থাকে, বা একটা নির্দিষ্ট ক্যাপাসিটি জি। পর্যন্ত ফিক্স থাকে, এরপরে যখন আপনি বাড়াবেন তখন কিন্তু আপনার ফিক্সড কস্টটাও বেড়ে যাবে। জি। বুঝছেন? জি। মার্জিনাল কস্টিং, এখানে মার্জিনাল কস্টিং এর যে কনসেপ্টটা, এটা এটা বলা হচ্ছে যে আপনি যখন এডিশনাল একটা ইউনিট বাড়াবেন তখন আপনি
শুধুমাত্র ভেরিয়েবল কস্ট না, এই ভেরিয়েবল কস্টের সাথে একটা পোর্শন অফ ফিক্সড কস্টও পারবে, বুঝছেন? এটাই জি। মার্জিনাল কস্ট জি জি। বলা হচ্ছে। তার মানে আর ভাইয়া এগুলা আপনার এই এই যে মার্জিনাল কস্ট, অপরচুনিটি কস্ট, এগুলো সবই আলটিমেটলি ফিক্সড কস্টের সাথে বা ভেরিয়েবল কস্টের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, অপরচুনিটি কস্টটা ভাইয়া ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইউজ হয়, অপরচুনিটি কস্টটা, বুঝছেন? আপনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা ওই যে আমরা রিলিভেন্ট কস্টিং এর যে একটা কনসেপ্ট পড়ছি না, ওইখানে অপরচুনিটি কস্টটা ইউজ হয়, বুঝছেন? অপরচুনিটি কস্টটা ইউজ করা হচ্ছে। ইমরুল কায়েস ভাই, জি বলেন। এই স্টেপ কস্ট আর মার্জিনাল কস্টের মধ্যে পার্থক্যটা কি? স্টেপ কস্ট বলতে ভাই এডিশনাল ফিক্সড কস্ট, স্টেপ কস্ট এডিশনাল আচ্ছা, ফিক্সড আর কস্ট। আর মার্জিনাল কি ফিক্সড ভেরিয়েবল দুটাই? মার্জিনাল বলতে ফিক্সড ভেরিয়েবল দুইটাই, ওকে। বুঝছেন? ফিক্সড ভেরিয়েবল দুইটাই ভাইয়া, বুঝছেন? স্টেপ কস্ট বলতে এডিশনাল ফিক্সড কস্টটাকে বোঝানো হচ্ছে। যেমন 10,000 ইউনিট তৈরি, যেমন আমি বললাম যে আমার অফিসে ধরেন যে 20 জন এমপ্লয় কাজ করতে পারে, এখন আমি যদি আরো 10 জন এমপ্লয় নিই, তাহলে আমার অফিস স্পেস বাড়াইতে হবে না? অফিস স্পেসটা বড় করতে হবে, জি। বাড়াইতে হবে, বা এডিশনাল একটা রুম ভাড়া দিতে হবে। এই এডিশনাল রুমের যে ভাড়া, এডিশনাল কস্ট, এটাকে বলা হচ্ছে স্টেপ কস্ট, ঠিক আছে? আর মার্জিনাল কস্ট হলো কি, যেমন এই যে আমরা যে একটা প্রোডাক্টের প্রাইস 3 টাকা নির্ধারণ করলাম, ঠিক আছে, এর মধ্যে কিন্তু ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে, ঠিক আছে? তো আমার তো মেশিনের একটা ক্যাপাসিটি আছে, একটা মেশিনের একটা ক্যাপাসিটি আছে না, যে আমি একটা মেশিন দ্বারা এই পরিমাণ ইউনিট উৎপাদন করতে পারি, এর বেশি তো পারবো না। মেশিনের তো একটা ক্যাপাসিটি থাকে। আমি যদি এডিশনাল ইউনিট উৎপাদন করতে চাই, তখন আবার কি হবে, আমার কিছু ফিক্সড এডিশনাল কস্ট ইনকার হবে, বুঝছেন? স্যার, কিছু ফিক্সড। স্যার আপনার অফিসের জন্য মার্জিনাল কস্ট কোনটা হবে? আমাদের প্রিন্টিং কস্টটা হইতে পারে ভাইয়া, আমাদের তো ধরুন যে অডিট ফার্ম না, প্রিন্টিং কস্টটা হইতে পারে, যেমন আমাদের অনেক সময় এডিশনাল প্রিন্টিং কস্ট ইনকার হয়, বুঝছেন? এটা হইতে পারে। বা টাস্ক বেসিস হইতে পারে, যেমন কোনো একটা টাস্কের ক্ষেত্রে আমার এডিশনাল ম্যান পাওয়ার লাগলো, সেক্ষেত্রে মার্জিনাল হইতে পারে, যে আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমরা দিতে পারতেছি, দিতে পারে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত থাকুক আজকে, হ্যাঁ। আমরা মোটামুটি যে টপিক আলোচনা করছি আপনারা একটু দেখেন, আমরা আস্তে আস্তেই পড়াই, বুঝছেন? মানে বেশি পড়াইলে আপনাদের আবার লোড হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে ইনশাআল্লাহ। কিছু টপিক আলোচনা করা আছে যেগুলো অ্যাকচুয়ালি পরের ক্লাসের টপিক, হ্যাঁ। আমরা এই জন্য এই যে মার্জিনাল কস্টিং দেখেন, এখানে আর একটা টপিক মার্জিনাল কস্টিং ভার্সেস অ্যাডজাস্টিং কস্ট, এই মার্জিনাল কস্ট আর মার্জিনাল, আর আমরা যে ক্লাসিফিকেশন অফ কস্টের ক্ষেত্রে মার্জিনাল কস্ট করলাম, আর এই মার্জিনাল কস্টিং কিন্তু এক না, দুইটা আলাদা জিনিস, বুঝছেন? এই দুইটা টোটালি ডিফারেন্ট। এখানকার মার্জিনাল কস্টিং আর এই মার্জিনাল কস্ট কিন্তু সেম না, দুটো টোটালি ডিফারেন্ট আলোচনা। জি। স্টেপ পরে কস্ট আর মার্জিনাল কস্ট এই দুইটা তো প্রায় কাছাকাছি। না, তো স্টেপ কস্ট বলতে মার্জিনাল, এডিশনাল ফিক্সড কস্ট আপন, স্টেপ কস্ট আচ্ছা বলতে কি স্টেপ, এডিশনাল ফিক্সড কস্ট, আর মার্জিনাল কস্ট বলতে কি আপনি যে এডিশনাল একটা ইউনিট উৎপাদন করবেন না, এডিশনাল একটা ইউনিট উৎপাদন করবেন না, তাহলে এডিশনাল ইউনিট উৎপাদন করার ক্ষেত্রে আপনার এডিশনাল কত কস্ট ইনকার হচ্ছে, ওকে। তো বুঝছেন? এটা হচ্ছে মার্জিনাল হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট, আর হুম। স্টেপ কস্ট হচ্ছে আপনার ফিক্সড কস্ট। হ্যাঁ, স্টেপ কস্ট হলো আপনার ফিক্সড, এডিশনাল ফিক্সড কত কস্ট ইনকার হচ্ছে, ওকে। বুঝছেন? এডিশনাল ফিক্সড কস্ট হচ্ছে হ্যাঁ, স্টেপ, আর মার্জিনাল হচ্ছে আমার এডিশনাল ভেরিয়েবল কস্ট। এখানে ফিক্সড পোর্শনটাও আসবে আপু, এডিশনাল ভেরিয়েবল এন্ড না না, ফিক্সড এখানে তো দুইটাই আসবে। লেখা যে দিস ইজ অলমোস্ট এ ভেরিয়েবল কস্ট, বাট হ্যাঁ, এটা মানে ভেরিয়েবল মার্জিনাল। কস্টের দিস অলমোস্ট, যেমন আমি কি বললাম যে একটা কলম তৈরি করতে আমার 3 টাকা লাগে, খেয়াল করেন, একটা কলম তৈরি করতে আমার 3 টাকা লাগে। আমার যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি দ্বারা আমি হয়তো বা 10 লাখ 10 লাখ পেন তৈরি করতে পারবো, কিন্তু আমি যদি 10 লাখ ওয়ান মানে 10 লাখ একটা পেন তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার দেখবেন ওই যে এডিশনাল একটা পেন তৈরি করতে আমার সেক্ষেত্রে আর 3 টাকা কস্ট ইনকার হবে না, অথবা কস্ট বেড়ে যেতে পারে, বুঝছেন? ওই যে একটা পেন তৈরি করলাম এডিশনাল, এক্ষেত্রে কস্ট একটু বেড়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। এটা একটা এক্সাম্পল বই, মানে বইগুলোতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, বুঝছেন? জি, আমি বুঝাতে পারছি কিনা? হ্যাঁ বুঝেছি, স্টেপ কস্ট হচ্ছে আপনার ফিক্সড কস্ট, আর হচ্ছে ফিক্সড কস্ট। মার্জিনাল কস্ট হচ্ছে ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট। হুম। যেমন আপনার অফিসে, ধরুন যে আপনি যে অফিস স্পেসটা ইউজ করেন, এখানে হয়তো বা 5 জন লোক কাজ করতে পারে। এখন আপনি যদি ধরুন আরো 2 জন লোক বা আরো 3 জন লোক আসতে যাচ্ছে আপনার অফিসে কাজ করার জন্য, তাহলে আপনাকে কি করতে হবে, এডিশনাল একটা রুম ভাড়া নিতে হবে না? বা আপনি হ্যাঁ যাচ্ছেন নিতে আরো হবে। ম্যান পাওয়ার জন্য, তখন এটাকে বলা হ্যাঁ। হয় তখন এটাকে বলা হয় স্টেপ কস্ট,
ওই ওকে, ওটা স্টেপ তো কস্টের, ফিক্স। হ্যাঁ, স্টেপ কস্টের আর এক নাম হলো স্টেপ ফিক্সড কস্ট। স্টেপ ও ফিক্সড কস্ট, হ্যাঁ, ওইটার আর এক নাম স্টেপ ফিক্সড কস্ট বলে। আমরা এখানে স্টেপ কস্ট বলতে না, এটা আর এক নাম স্টেপ ফিক্সড কস্ট বলে। ওকে। এটা এটা হলো ভাইয়া কথা। আপনার আমরা যদি এখানে যদি বিভিন্ন ওভারহেড গুলার নাম লিখে তারপরে যদি ইয়ে করতে পারি যে কোনটা কোন কষ্টের মধ্যে যাবে তাহলে আমাদের জন্য মানে ভালো হতো। আচ্ছা, এটা বলছেন তো, আচ্ছা। আচ্ছা, আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো ভাইয়া, বুঝছেন? এটা ওই যে আপনারা এমসিকিউ বেসড কিছু যাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা দেখি নেক্সট ক্লাসে আপনাদের কিছু দিতে পারি কিনা, হ্যাঁ। এমসিকিউ বেসড হলে ভালো হয়। আর আপনার, না, হ্যাঁ, আমরা আমরা যদি এগুলো ইনভলভ করবো, বুঝছেন? হ্যাঁ এগুলো আস্তে আস্তে আমরা দেখি, চেষ্টা করবো ইনভলভ করার জন্য, বুঝছেন? আচ্ছা, আর আমরা তো আইফোন আলোচনা করবো। আইফোন ইউজ হ্যাঁ, করতেছেন যে আপনার কোর্সটা নামটা একটু চেঞ্জ কোর্সটা করে কত নিয়েন। মাসের? কোর্সটা কত মাসের? 1 বছর না 6 মাস? এটা 6 মান্থ হবে। ক্লাসগুলো তো 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। জি, জি। ও, ক্লাস 4 মাসের, এরপরে এক্সাম। আচ্ছা মনির ভাই, আমরা শেষ করি আজকে, হ্যাঁ? আমার মোটামুটি মোটামুটি সবাই জয়েন করেছে, হ্যাঁ। বেশ, সবাই জয়েন করছে বোধহয়, হ্যাঁ। জি, জি, এক্সেপ্ট এক দুজন ছাড়া মোটামুটি সবাই আচ্ছা, জয়েন করেছে। আইফোন কে ইউজ করতেন? আইফোন, এই যে আপনার নামটা একটু ইয়ে করেন, ওই রিনেম করতে পারতেছেন না? করেছিলাম, তার আমি চেঞ্জ করছিলাম কিন্তু হয়নি আর কি মনে হয়। আমি আবার চেঞ্জ করে দেবো, সমস্যা কি নেই। নাম, কি নাম? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, ও আপনি তো, আচ্ছা আচ্ছা। বা আপনি যে ইয়েতে টেক্সটে লিখে দিয়েন ভাই, নামটা লিখে দিলে পারে, এটা চিনতে সুবিধা। কারণ আমরা তো একসাথে অনেকগুলো ক্লাস করবো, আপনার একটা আর বন্ডিং বা একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের তৈরি করে কিন্তু নিতে ইয়েও হবে। লাগবে, এই যে আপনারা যদি ক্লাসে অফ করে রাখেন ফুল টাইম ওয়েব ক্যাম, তাইলে কিন্তু অ্যাবসেন্ট ধরা হবে। অর্থাৎ আপনারা কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি আপনি কি অন অন করে চলে গেছেন কিনা, এই জন্য আপনার কিন্তু ওয়েব ক্যাম অন করা উচিত। অল্প সময় আগে মিনিমাম অ্যাটলিস্ট শুরুতে এবং শেষে করেন, মাঝখানে হয়তো অফ থাকলো। কিন্তু ক্লাসে অ্যাটেন্টিভ না থাকলেও তো সমস্যা। আমরা তো গ্যারান্টি দিচ্ছি আপনি পাস করবেন, কিন্তু আপনি যদি সিরিয়াস না থাকেন তাহলে কিভাবে পাস করবেন? আজকেরটা যাই হোক, পরবর্তীতে অ্যাবসেন্ট হলে পাশের কিন্তু গ্যারান্টি নেই, আগে বলে দিই অন দ্য রেকর্ড। স্যার পাস করবেন, সিরিয়াসলি একটু করবেন, পাস সুনীল করবেন, স্যারের তাই। সাথে একটু কথা বলুন। না, মনির ভাই, অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নেন। এটা মানে আমরা দেখেছি অনলাইন ক্লাসগুলোতে সবাই দু একটা জায়গায় দেখছি, তো ওরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেয়, আপনার নামটা লিখে দেয়। হ্যাঁ, একটু আমরা ইমরুল স্যারের এখানে, সাথে কথা বলুন। চ্যাট বক্সে তো এটা থাকবেই, আপনার অ্যাটেন্ডেন্স হ্যাঁ, গুলো নিয়ে চ্যাট নেন। বক্সেরটাও থাকবে, আর একটা আমরা তো রেকর্ডও করতেছি, ফলে এখানে নামটা আছে। জি, জি, কিন্তু ওয়েব ক্যামটা অন থাকলে সুবিধা হয়। জি, জি। আর অন না থাকলে তো আমরা বুঝবো কিভাবে যে আসলে উনি কি অ্যাক্টিভ সিরিয়াস কিনা। না, ওয়েবক্যাম অন থাকলে এটা একটা বেনিফিট হলো কি, যে ক্লাসটা কিন্তু আমাদের মানে ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ হয়, করা যাবে। কোশ্চেন, হ্যাঁ। তাছাড়া ধরেন যে ওয়েবক্যাম অফ থাকলে আমি কাকে কোশ্চেন করবো বা কাকে জিজ্ঞাসা হ্যাঁ, করবো? ইভেন ইভেন সে বাচ্চা বসা চলে গেল, অথবা অন করে একটা হ্যাঁ, ড্রয়ারের মধ্যে রেখে চলে গেল, কিছু করার নাই তো। জি, জি, আবার হ্যালো, অনেকে তো ল্যাপটপেও নাই, জি, মোবাইল এক জায়গায় রেখে দিলেই হয় অন করে। জি, জি, একটু ওই ইমরুল স্যারের সাথে কথা বলার জন্য। জি, জি, বলেন। জি। স্যার ওই যে এই আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা যেন হবে, মানে পড়া স্টাডি স্টাইলটা একটু ওই টাইপের করে আমাদেরকে পড়ালে ভালো হবে আর কি। মানে হ্যাঁ, আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা এমসিকিউ গুলো কিরকম দিয়ে হবে দিব, আমরা তো। যেমন আজকে টপিকটা আমরা আলোচনা করছি না, জি জি ওই 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 বেসিসে আমরা কিছু এমসিকিউ আপনাদের দিব, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। জি ঠিক আছে, যেমন আমরা যে যে জিনিসটা করতে পারি, যেমন আমরা আজকে যে টপিকগুলো পড়াইলাম, এই টপিক রিলেটেড আপনাদের তো পড়তে হবে। কারণ জি। আপনারা পড়লেন, আমরা নেক্সট ক্লাসে এই টপিক রিলেটেড কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কিছু শর্ট আমার তো কোশ্চেন মনে নিয়ে হয় যে আলোচনা করব। আমার তো মনে হয় হোমওয়ার্কও থাকতে পারে, যে আপনারা জি, এই চ্যাপ্টার উপরে 10টা করে বা 20টা করে কোশ্চেন তৈরি করে সাবমিট করবেন। তাইলে আপনার শেখা হয়ে গেল। আর আপনি হ্যাঁ, আহ মানে আপনার জন্য বেশি, এখন বানায় দিলে ভাইয়া আপনি করবেন। ক্লাসের প্যাটার্নটা খুবই ভালো মতোই হয়েছে, ইন ডিটেলে যে ভাইয়া পড়াচ্ছে এটাই ভালো হচ্ছে আমাদের। হ্যাঁ, না, এটা আমার নয়, কারণ আমাদেরকে পরীক্ষা পাস করার সাথে তো শিখতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে শিখতে হবে। আমাদের তো শুধু জি, জি, পরীক্ষায় পাশের চেয়েও কত হলো যে শেখা প্লাস পরীক্ষা দুটোই আমাদের কিন্তু করতে হবে। জি না, জি, না, জি, আমাদের জি, শিখতে হবে আসলে। জি, দুইটা ইম্পর্টেন্ট। আর আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট দিতে হবে, আপনাদের এক্সামও দিতে হবে, অ্যাসাইনমেন্টও দিতে হবে। খেয়াল রাখবেন, এই জন্য সব চ্যাপ্টার গুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, আর এগুলাকে সামারি করতে হবে। আজকে তো মনে হয় এই পর্যন্তই থাকুক, ইমরুল ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক না মনি ভাই?
ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাল্লাহ। এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ম্যাটেরিয়ালগুলো একটু দেখতে চেষ্টা করেন যেদিন যেটা পড়ায়। ওই ওই সপ্তাহে মানে এক সপ্তাহ টাইম পাবেন, তো এক সপ্তাহ মোটামুটি স্টাডি করতে চেষ্টা করেন, হ্যাঁ? জি জি স্যার, ওকে। ঠিক আছে। আমি তাহলে লিভ নিলাম, হ্যাঁ। ঠিক আছে, ওকে ভাই।